আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ তোমাদের আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমরা আজকের ক্লাসটা করব হচ্ছে কেমিস্ট্রির উপর। সো তোমরা যার যেটা দরকার সবকিছু নিয়ে রেডি থাকবে আজকের ক্লাসের জন্য। সো আমি এই নিয়ে সেকেন্ড টাইম তোমাদের কেমিস্ট্রি ক্লাসে আসছি। তোমরা মেবি সবাই আমাকে চেনো, আমাদের অনেকবার দেখা হয়েছে, লাইভে দেখা হয়েছে, উচ্চতর গণিতে দেখা হয়েছে। সো আজকে নতুন করে চলে আসলাম কেমিস্ট্রি ক্লাসে। কেমন আছিস তোরা আমাকে একটু জানা, এবং হচ্ছে সবকিছু দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আজকে একটু মনে হয় কালো দেখা যাচ্ছে যতটুকু আমি ক্যামেরা থেকে দেখতে পাচ্ছি। যাই হোক, সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে দেখতে পাচ্ছিস কিনা, এবং তোর সামনে সবকিছু রেডি আছে কিনা আমাকে একটু জানা। সো ওয়েলকাম করছি আমাদের আজকের কেমিস্ট্রি ক্লাসে। আমি তোমাদের তৌহিদ স্যার। অলরেডি অনেকে আমাকে মেসেজ করছে। হাবিবা লিখেছে আসসালামু আলাইকুম, আসমানি লিখেছে অল ক্লিয়ার স্যার, লিহা লিখেছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, অল ক্লিয়ার স্যার। হাবিবা লিখেছেন অল ক্লিয়ার, জুই লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, অল ক্লিয়ার আছে, ওকে। আসমানি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন। তাহমিদুল লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। মারমা লিখেছে নমস্কার স্যার, নমস্কার বাবা, কেমন আছো জানাও একটু আমাকে, রেডি আছে স্যার। রুবাইয়া লিখেছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, অল ক্লিয়ার। ওকে রুবাইয়া, তোমাকে কল দেওয়ার মেসেজ দেওয়ার কথা ছিল, তুমি মেসেজ দিয়েছিলে, বাট আজকে আমাদের অনেক ব্যস্ততা ছিল। তোমাকে যখন ফোন দেওয়া হয়েছে তখন আমাদের ল্যান্ড ফোনটাতে একটু ঝামেলা হয়েছিল, যার কারণে হচ্ছে তোমার সাথে আমার পারফেক্টলি কথা হয় না। বাট আমি তোমার কাছে যে কোনো সময় ফোন দিতে পারি। সো সেটা কালকে ইনশাল্লাহ। আজকে মানে কালকে যদি স্যার ফোন না দিই তুমি অবশ্যই আমাকে নক দিবা, তোমার সাথে আমার কথা আছে পড়ালেখার বিষয়ে। সো কথা হবে ইনশাল্লাহ। আজকে স্যারের অনেক ব্যস্ততা ছিল, এই জন্য আসলে ওইভাবে আর কথা বলা হয় না। আর ফোনে চার্জ ছিল না, তোরা জানিস কালকে আমি লাইভ নিছি, সেই লাইভ নেওয়ার পরে অফিসেই থাকছি। সো অফিসে থাকার পর আবার এখনও অফিসেই আছি, 2 দিন যাবৎ অফিসেই আছি। সো সেই দৃষ্টিকোণ থেকে আসলে ফোনে চার্জার বাসায় ছিল, যার কারণে ফোনে চার্জ দিতে পারি নাই, এই জন্য আসলে কারোর সাথে ওভাবে যোগাযোগ করতে পারি নাই আমি। ওকে চলো, এরপর তুবা লিখেছেন আলহামদুলিল্লাহ অল গুড, থ্যাংক ইউ বাবা। নিজুম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, অল ক্লিয়ার স্যার, ওকে। দীক্ষিতা লিখেছে আসসালামু আলাইকুম স্যার, অল ক্লিয়ার স্যার, ওকে। আহমিদা খান আরিফা লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আতিফ লিখেছেন স্যার ভালো আছেন, আলহামদুলিল্লাহ স্যার সবসময় ভালো, সবসময় ভালোর দলে। সাবিল লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার, অল ক্লিয়ার স্যার। হাবিবা লিখেছে কেমন আছেন স্যার, আলহামদুলিল্লাহ ভালো, সবসময় ভালো থাকি। তোরা যদি ভালো রাখতে জানিস তাহলে আমরাও ভালো থাকতে জানি। এটার মানে হচ্ছে দেখ, একজন টিচারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার বাচ্চা কাচ্চারা, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তারা। সো তোরা যেভাবে সাপোর্ট দিছিস, যেভাবে তোরা আমার ক্লাসগুলো করতেছিস, সো এইভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত যদি সম্পর্কটা আমাদের ঠিকঠাক থাকে, তৌহিদ স্যার যতই অসুস্থ হোক ইনশাল্লাহ তৌহিদ স্যার ভালো থাকবে এবং তোদের জন্য ভালো কিছু করবে। এই প্রতিশ্রুতি তৌহিদ স্যারের জায়গা থেকে অ্যাজ এ শিক্ষক দিচ্ছে। আর ইরু পরিবার সবসময় চেষ্টা করবে তোমাদের সেই আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো যেন ধরে রাখতে পারে, সেই সম্পর্কে ইরু পরিবার সবসময় তোমাদের সাথে আছে, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা আজকের ক্লাসের ফাঁকে, অর্থাৎ আমাদের যে কালকে 3 জন উইনার ছিলেন ক্লাস 9 থেকে, আমি যতটুকু দেখছি তাদের, আমি আসলে আজকে আমার এই ফোনের চার্জের কারণে আমি তাদেরকে আসলে যোগাযোগ করতে পারি নাই খুব একটা, কারণ তোমরা জানো কালকে আমাদের লং টাইম লাইফটা শেষ হয়েছে। তারপর হচ্ছে আমরা যখন আবার মানে কাজে বসছি বা হচ্ছে তোমাদের সাথে আবার যোগাযোগ করতে চাইছি, তখন আসলে ফোনটা একেবারেই অফ হয়ে গেছে আমার। সো এই জন্য তোদেরকে আমি আসলে রিচ করতে পারি নাই। কোনো অসুবিধা নেই, আমি চার্জ দেওয়ার ব্যবস্থা করছি এবং আমার ফোনে যথেষ্ট চার্জ আছে এখন এই মুহূর্তে। আমরা আজকে কেমিস্ট্রি ক্লাসটার পরে বা মাঝামাঝিতে আমরা অবশ্যই তোমাদের সামনে যারা উইনার ছিলেন তাদেরকে আমাদের তরফ থেকে গিভওয়েটা করব। এবং এইটার পরিমাণটা নিয়ে কেউ আসলে কোনো আমি জানি কেউ আমার লক্ষ্মী বাচ্চারা কেউ কথা বলবে না, কারণ জিনিসটা আসলে স্যারের কাছ থেকে যে কোনো, আমরা ছোটোবেলায় যখন একটা কলম পাইতাম স্যারের কাছ থেকে ভালো কোনো মার্কসের জন্য বা একটা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য, এটাই অনেক কিছু শোকেজে সাজায় রাখতাম। সো আসলে তোরা আমার সামনে থাকলে অনেক ভাল লাগতো এবং তোরা আদরগুলারে খুব কাছ থেকে ফিল করতি। আমরা তোদেরকে যে পরিমাণটা আসলে ভালোবাসি সেই জিনিসটা তোরা বুঝতে পারতি যদি তোরা আমাদের সামনে থাকতি, বাট সেই সুযোগটা যেহেতু নাই, আমরা দূর থেকে যতটুকু সম্ভব ভালোবাসা যায় ততটুকু আমরা অবশ্যই ইডু পরিবারের পক্ষ থেকে তোদেরকে ভালোবাসবো, কোনো সমস্যা নাই, সেটাতে কোনো টেনশনও নেই। সো দয়া করে আমার কথা শুনতে শুনতে, কারণ আমি একটু অপেক্ষা করি 5-7 মিনিট, বিকজ অফ দ্যাট সবাই জয়েন হওয়ার জন্য অপেক্ষা করি। সো তোমরা যারা আছো তারা অবশ্যই তোমাদের জিনিসপত্রগুলো নিয়ে রেডি থাকবা এবং
যারা গত 2টা কেমিস্ট্রির ক্লাস করেছো মৌলের রাসায়নিক কি জানি ধারণা বা 6 অধ্যায় থেকে মৌলের রাসায়নিক গণনা, সো ওইটা থেকে তোমরা কতটুকু পড়েছো বা আমাদের আজকের পড়ার টপিকসটা কি ছিল, সো এই জিনিসগুলা তোমরা আমাকে কেউ একজন জানাবা এবং আমরা ওইখানের পর থেকে স্টার্ট করব। অর্থাৎ তোমরা আমাকে একটু কনফার্ম করবা যে আসলে আমরা আজকের ক্লাসে কি পড়বো। সো আমাকে একটু কনফার্ম করার পরপরই আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। দীক্ষিতা লিখেছে আমি সব মিস করে গেলাম, একটাও এক্সাম দিতে পারি নাই, সো স্যাড দীক্ষিতা। ওকে, জিনাত আফরিন লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলকেমিস্ট লিখেছেন ওয়েলকাম আলকেমিস্ট টু কেমিস্ট্রি ক্লাস, তোকেই আমরা খুঁজতেছি, সারা বাংলাদেশও তোরে খুঁজতেছে। আলকেমিস্ট লেখা রাখছস, আমি তোরে প্রশ্ন করবো পার্সোনালি, যদি কোনো কিছু প্রশ্ন করি আগে তোরে প্রশ্ন করব। তুই যে আলকেমিস্ট লেখা রাখছিস কেমিস্ট্রি ক্লাসে তুই কেমন পারফরমেন্স করিস সেটাই আমি আজকের ক্লাসে দেখবো, অসুবিধা নেই। দীক্ষিতা সরি স্যার, ইটস ওকে বাবা, তুমি নেক্সট থেকে আর মিস করো না। কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড কেমিক্যাল ইকুয়েশনস হালকা হালকা পড়াইছিল। আচ্ছা চলো আমরা যে অধ্যায়টা পড়তেছি, অর্থাৎ আমরা যে অধ্যায়টা আজকে শুরু করব, সো আমরা যে অধ্যায়টা পড়বো বা যে অধ্যায়টা আজকে শুরু করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6। এবং আমরা ঠান্ডা মাথায় খেয়াল করে ভালো করে, স্যার আপনি কবে থেকে কেমিস্ট্রি পড়ান? স্যার কেমিস্ট্রি পড়াই হচ্ছে 2015 সাল থেকে। ঠিক আছে, তোর প্রশ্নের আনসার দিই আমি কেমিস্ট্রি পড়া হচ্ছে 2015 সাল থেকে। আমার অনার্স আর মাস্টার্স অর্থাৎ বিএসসি আর এমএসসি দুইটাই হচ্ছে কেমিস্ট্রির উপর। ঠিক আছে, দুইটাই হচ্ছে কেমিস্ট্রির উপর। তার মানে আমি বেসিক্যালি টিচার হচ্ছে কেমিস্ট্রির, আর হায়ার ম্যাথটা হচ্ছে ভালোবাসা। মানে বুঝতেছস, ধর আমি এক জায়গায় দেখতে গেলাম, ধর সাপোজ আমি এক জায়গায় একটা পাত্রী দেখতে গেলাম, পাত্রী দেখতে যায়া আমি আসলে পছন্দ করে ফেলছি আরেকজনরে, কিন্তু ফাইনালি বিয়েটা হয়েছে আমার আরেকজনের সাথে। মানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি হচ্ছে কেমিস্ট্রি থেকে, কিন্তু ভালোবাসি ম্যাথ রে, কিন্তু মাঝে মাঝে পড়াই হচ্ছে ফিজিক্স রে। সো সব মিলাই আসলে এই সায়েন্সের টিচার। সো আমি স্পেসিফিক কোনো সাবজেক্ট ওয়াইজ টিচার বলা যাবে না, সায়েন্সের টিচার। সো যখন তোদের দরকার তখনই আমি কেমিস্ট্রি ক্লাসে আসবো, যখন আবার হায়ার ম্যাথে দরকার তখনই আসলে হায়ার ম্যাথ ক্লাসে আসবো। সো তোদের কাজ হচ্ছে কোন টিচার পড়াচ্ছে সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কি পড়াচ্ছে সেটা তুই পারিস কিনা, সেটা তার কাছ থেকে তুই শিখতে পারতেছিস কিনা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস ফর এভরিবডি। সো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পড়াচ্ছে সেটা ম্যাটার না, কি পড়াচ্ছে ওইটা ম্যাটার, এবং কি শিখতেছি সেটা ম্যাটার। সো আমি পড়াচ্ছি মেইনলি 2015 সাল থেকে কেমিস্ট্রি, এবং আমাদেরকে এখন কেমিস্ট্রি ক্লাসে আসলে টুকটাক দেখা যাবে, কোনো অসুবিধা নাই। সো আমরা অলরেডি জয়েন হয়ে গেছি এবং আমাদের অপেক্ষা করার সময়ও শেষ। সো লেটস স্টার্ট। আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করবো ইনশাল্লাহ। সো বাবা দেখ, আমরা যে অধ্যায়টা পড়তেছি 6 অধ্যায়, যেটা তোমরা জানো কিনা জানি না, এমন কোনো বোর্ড পরীক্ষা এখনো পর্যন্ত বিগত 10 বছরে এমন কোনো বোর্ড পরীক্ষা হয় নাই, এমন কোনো বোর্ড পরীক্ষা হয় নাই যে বোর্ড পরীক্ষাতে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই। সো 6 অধ্যায় হচ্ছে আপনাদের পুরো কেমিস্ট্রির 12টা যে অধ্যায় আছে, সে 12টা অধ্যায়ের একমাত্র গাণিতিক অধ্যায় 6 অধ্যায়, যেটা স্যার পড়াচ্ছেন বা আমরা যেটা পড়তেছিলাম এই মুহূর্তে। সো 6টা যে জানে, অর্থাৎ তোদের কেমিস্ট্রির সিলেবাস আসলে 1 2 3 4 5 6 7 8 এরকম হলেও অরিজিনালি কেমিস্ট্রির পড়ালেখা শুরুই হয় হচ্ছে আমাদের 6 অধ্যায় থেকে। কেন? 1 2 3 4 5, অর্থাৎ প্রথম এই 5টা অধ্যায় কিন্তু খুব ইজি, খুব বেসিক, খুব একটা প্রশ্ন, মানে এখান থেকে ধরো বুঝছোই তো, এটা দুধ ভাত, কেমিস্ট্রির এটা দুধ ভাত, ABCD। অর্থাৎ এইটা যদি খুব মানে একেবারে খুব মনোযোগ দিয়েও পড়িস, 1 থেকে 5 অধ্যায়ের ভিতরে তুই আসলে 2 থেকে 1টা প্রশ্ন কমন পাবি সর্বোচ্চ গেলে, বা 2টা কমন পাবি। বাট মূল খেলাটা শুরু হবে কেমিস্ট্রির 6 থেকে 12। এবার যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কেমিস্ট্রি কেমন জানো, কেমিস্ট্রি কেমন পারো, তাহলে তোমাকে তোমার প্রশ্ন করতে হবে আমি 6 থেকে 12 অধ্যায় কেমন পারি, অর্থাৎ এই অধ্যায়গুলো কেমন পারি। সো যারা 6 থেকে 12 অধ্যায় মানে ভালো পারবেন তারাই আসলে কেমিস্ট্রি পারবেন। আদারওয়াইজ 1 থেকে 5 পর্যন্ত পইরা পর্যায় সারণীর কয়েকটা মৌলকে মুখস্থ করে লাফানো যাবে না স্যার আমি তো কেমিস্ট্রির অনেক কিছু পারি। সো এই বিষয়গুলো কখনোই ভাবা যাবে না। সো খেলাটা শুরুই হবে কেমিস্ট্রির 6 অধ্যায় থেকে। আমরা সেই 6 অধ্যায়তেই আসি এবং সেই জায়গাটাতেই আসি যেটা আসলে আমাদের সবার জন্য হৃৎপিণ্ড, হার্ট, ইম্পর্টেন্ট জিনিস। তোরা খেয়াল করছো এই 6 অধ্যায়টাকে পুরো সূচিপত্রের মাঝামাঝিতে রাখা হয়েছে। কেন বলতো বাবা? কারণ এটা না জানলে নিচে যাওয়া যাবে না, বুঝছিস তো? সো একটু খেয়াল রাখিস। সো আমরা ওই রকম অধ্যায়ের ভিতরে আছি। সো আমি আর কারো কমেন্ট পড়বো না আপাতত, আমরা আমাদের কাজটা শুরু করব। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই খাতায় স্টার্ট চিহ্ন দিয়ে একটা টপিকস লিখে ফেলেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাস্ট মি, বিলিভ ইট অর নট, আপনাদের একটা বার্ষিক পরীক্ষাতে এখান থেকেই সৃজনশীল থাকবে, এটা নিঃসন্দেহে সত্য। সো আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আজকের ক্লাসের টপিকস হচ্ছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা আজকের ক্লাসে বেসিক্যালি যে জিনিসটার দিকে ফোকাস করব এটার নাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই টপিকসটা দিয়ে আমরা শুরু করব এবং এটাই একমাত্র সৃজনশীলের জন্য আসার মতো হাই ভোল্টেজ টপিকস। সো দেখ, টপিকসের নাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এরপর আমরা যদি সামনের দিকে আগাই, এই লিমিটিং বিক্রিয়কটা করতে গেলে সাধারণত আমাদের বিক্রিয়া নিয়ে দেখবা কথাবার্তা হবে। এরপর এই বিক্রিয়াটা সমতা নিয়ে কথাবার্তা হবে, দেখবা এগুলো, এটা পড়তে গেলে এগুলো তোর অটোমেটিক্যালি চলে আসবে। সো একটার ভেতরে কতগুলো টপিকস লুকে আছে তোকে সেটা খেয়াল করতে হবে। সো স্যার বলছি এরপর আমাদের সমতার লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো, এটা লিখতে থাকো। যারা এখন শুনতেছো তারা অবশ্যই কলম চালাও, দ্রুত লিখতে থাকো। সমতা, দেখো খেয়াল করো, সমতার বিষয়টা চলে আসবে। এরপর সমতাটা আর বিক্রিয়াটাকে যদি বুঝতে যাই তাহলে আমাদের সাধারণত পারমাণবিক ভর নির্ণয় বা পারমাণবিক ভর এই বিষয়টাও চলে আসবে, ঠিক আছে? এরপর আমাদের সাধারণত ঠান্ডা মাথায় খেয়াল করো ভালো করে, বিক্রিয়কের একটা বিষয় আসবে এই জায়গাটা বুঝতে গেলে, এই, ঠিক আছে? এরপর ফাইনালি আমাদের একটা টপিকস আসবে, সেটা হচ্ছে দ্রবণের প্রকৃতি। দ্রবণের প্রকৃতি খেয়াল করে ভালো করে, দ্রবণের প্রকৃতি। তাহলে দেখতে বাবা, একটা জিনিস পড়তে গেলে আমার কতগুলা জিনিস লাগতেছে, ভালো করে খেয়াল করে, একটা জিনিস বুঝতে গেলে আমার কতগুলা জিনিস লাগতেছে। আর এই অধ্যায়টা তুমি যত যাই পড়ো না কেন, কয়েকটা জিনিসকে অবশ্যই তোমার কি করতে হবে, ঠান্ডা মাথায় মগজে ঢুকায় ফেলতে হবে। সেই জিনিসগুলো কি কি সবাই একটু খেয়াল করো। সেই জিনিসগুলো হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা তোমাদের নিঃসন্দেহে আগের ক্লাসে ঘনমাত্রা বা আগের ক্লাসগুলোতে ঘনমাত্রা সম্পর্কে তোমাকে কিছুটা আইডিয়া হইলেও দেওয়া হয়েছে। সো আমি জানি না আসলে সেটা কেমন ভাবে আইডিয়াটা দেওয়া হয়েছে, বাট আমরা যারা আজকের ক্লাসে নতুন বা আমরা নতুন করে বিষয়টাকে বোঝার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে ঘনমাত্রা এই পুরো ম্যাথমেটিক্যাল জিনিসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ভালো করে বোঝার চেষ্টা করো। ঘনমাত্রা মানে কি বলতো বাবা? এটার এককটা থেকে এটা বোঝা যায় যে ঘনমাত্রা আসলে জিনিসটা কি। সবাই একটু বোর্ডের দিকে তাকাবা, হ্যাঁ? ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। দেখ ভালো করে, ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। আর বলতো বাবা, এই যে মোল পার লিটার শব্দটা আমি লিখলাম, আমরা সবাই জানি এল এর উপর কি আছে বল, -1 আছে। আর এল এর উপর যদি -1 থাকে, এটার মানে হচ্ছে এলটা আসলে কোথায় আছে বলতো, নিচে আছে। আর মোলটা কোথায় আছে বল, উপরে আছে। তার মানে যদি কোনো কিছুর উপর ইনভার্স 1 থাকে, -1 থাকে, তাহলে বুঝে নিবি সেই জিনিসটা নিচে আছে। আর মোলটা তাহলে কোথায় আছে বলতো, উপরে আছে। ঠান্ডা মাথায় বুঝছো? ওকে। এরপর দেখো ভালো করে বোঝার চেষ্টা করো বাবা, সাধারণত কেমিস্ট্রিতে লিটার বা এই ধরনের জিনিস দ্বারা, লিটার, ml, এই জিনিসগুলা দ্বারা আমরা সাধারণত কি বুঝাই বলতো, আয়তন বুঝাই। হ্যাঁ, একটা জায়গাকে বুঝাই, একটা নির্দিষ্ট জায়গাকে বুঝাই বা আয়তনকে বুঝাই। আর ভালো করে খেয়াল করো, উপরে কি আছে বলতো, মোল। আর মোল দ্বারা আমরা সাধারণত কি বুঝাই বলতো, পরমাণু সংখ্যাকে বুঝাই। তার মানে ঠান্ডা মাথায় খেয়াল করো ভালো করে, মানে কতটি আছে সেই জিনিসটাকে আমরা আসলে বুঝাই, তাই তো? তাহলে দেখতো বাবা, এখানে নিচে আছে আয়তন, উপরে আছে পরমাণু সংখ্যা। তার মানে একটা নির্দিষ্ট আয়তনের ভেতরে কি পরিমাণ আছে, আবারও বলি, একটা নির্দিষ্ট আয়তনের ভেতরে কি পরিমাণ আছে সেটাই আসলে এক কথায় যদি প্রকাশ করতে চাই তাহলে তার নামই হচ্ছে ঘনমাত্রা। বুঝাইতে পারছি? একটা নির্দিষ্ট আয়তনের ভিতরে কি পরিমাণ আছে, কি পরিমাণ, হাউ মাচ, সেটাই হচ্ছে কি বলতো, বেসিক্যালি ঘনমাত্রা। এই অধ্যায়ের জন্য ঘনমাত্রার কয়েকটা ডাক নাম হইতে পারে, তোকে কিন্তু বুঝে নিতে হবে। আর এক কথায় তুই ঘনমাত্রা কেমনে চিনবি, সবাই একটু মনোযোগ দিয়ে ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে, ধর তুই কখনো কোনো একটা পাত্রে বা কোনো একটা উদ্দীপকে এরকম একটা মান পাইলি, ধর এখানে কিছু একটা লেখা আছে 2, 4, 5, 0.5, কোন একটা মান লেখা আছে। যদি মানের শেষে বড় হাতের এম লেখা থাকে তাহলে এটাই আসলে ঘনমাত্রাকে মিন করে। বুঝাইতে পারছি? তোর এখানে লেখা আছে 0.25 আর লাস্টে লেখা আছে বড় হাতের এম। তার মানে একটা সংখ্যার শেষে যদি বড় হাতের এম থাকে তাহলে এতটুক জিনিস দ্বারা আসলে কি বুঝাবো বলতো, ঘনমাত্রাকে বুঝাবো। বুঝাতে পারছি? আর ঠান্ডা মাথায় খেয়াল করো, এই ঘনমাত্রাকে আমরা এক কথায় প্রকাশ করি হচ্ছে এস দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? এস। তার মানে দেখো, আমি যদি লিখি কোনো অঙ্কে এস ইকুয়াল টু 0.25 বড় হাতের এফ, তোকে বুঝে নিতে হবে স্যার এই এস দ্বারা আসলে কি বুঝাচ্ছি বলতো, ঘনমাত্রাকে বুঝাচ্ছি। এখন তুমি আমাকে বলতে পারো, স্যার আপনি
এখানে যে জিনিসটা দিছেন এম, এই এমটা দ্বারা আসলে কি বুঝাচ্ছি? এই এমটা দ্বারা আসলে আমরা বুঝাই হচ্ছে, দেখো বাবা, বড় হাতের এম দ্বারা আসলে আমরা বুঝাই এই কথাটাকে। তার মানে এম যে কথা, মোল পার লিটার কি বলতো একই কথা। এই দুইটা কথাকে একসাথে সংক্ষেপে বড় হাতের এম লিখে, তার মানে এখানে লেখা আছে কি বল 0.25 এম। আমি যদি এটাকে ভাঙাই, আমরা সবাই জানি বড় হাতের এম মানে হচ্ছে কি বলো, মোল পার লিটার। আর সবাই জানি মোল পার লিটার কিসের একক বলো, ঘনমাত্রার একক। তার মানে ঘনমাত্রাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, আর ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। আর এই মোল পার লিটারকে সংক্ষেপে বড় হাতের এম দ্বারা প্রকাশ করে। সবাই একটু তো বুঝছি নাকি? এখন এই ঘনমাত্রার কয়েকটা সিনোনিম থাকতে পারে আমাদের ম্যাথমেটিক্যাল ইস্যুর জন্য। আমি কিন্তু ক্লাসটা নিচ্ছি ফর দ্য ম্যাথমেটিক্যাল টার্ম, যা তোর সৃজনশীলে আসবে শুধু তা নিয়ে কথা হচ্ছে। সো ক্লাস থেকেই কমন পাবেন যদি মনোযোগ দিয়ে শুনেন। সো একটু খেয়াল করেন ভালো করে। স্যার বলছে ঘনমাত্রার অনেকগুলা নাম হইতে পারে। যেমন সবাই একটু ভালো করে খেয়াল করে, ধরো কোনো একটা উদ্দীপকে লেখা আছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ, দেখ বাবা কি লেখা আছে, মোলার দ্রবণ। তুই বুঝে নিবি যখনই তোকে বলবে মোলার দ্রবণ, যেমন কিনা আমরা বলি এক হালি। হালি মানে তুই কি বুঝোস বল, 12টা। সরি, এক হালি মানে হচ্ছে 4টা। এক ডজন মানে কি বলতো, 12টা। তার মানে কিছু শব্দের সাথে কিছু মান অলওয়েজ ফিক্স থাকে না। যেমন ডজন বললে 12টাকে বুঝাচ্ছি, হালি বললে 4টাকে বুঝাচ্ছি। সেম ভাবে তোকে যদি বাংলায় কেউ বলে মোলার দ্রবণ, তাহলে তুই বুঝে নিবি এই ভদ্রলোকের ঘনমাত্রা হচ্ছে 1 মোল। মোলার দ্রবণ বললেই তুই বুঝে নিবি সেখানে আসলে ঘনমাত্রা হচ্ছে কি বলতো 1 মোল। মোলার দ্রবণ মানে হচ্ছে ঘনমাত্রা 1 মোল। এরপর দেখো যদি কেউ বলে তোমাকে সেমি মোলার দ্রবণ, শব্দটা খেয়াল করো, কি বলে সেমি মোলার দ্রবণ, তাহলে তোরা বুঝে নিবি সেমি মোলার দ্রবণ মানে হচ্ছে ঘনমাত্রা 0.5 মোল। সবাই একটু বোঝার চেষ্টা করো বাবা, সবাই একটু বোঝার চেষ্টা করো। তার মানে আমি তোকে যদি বলি ঘনমাত্রা 0.5, এটা তুই যা বুঝবি। আমি যদি তোকে বলি বাবা সেমি মোলার, তার মানে তোকে ধরে নিতে হবে সেটার ঘনমাত্রা হচ্ছে 0.5। তার মানে সেমি মোলার শব্দটা যে কথা, 0.5 একই কথা। ওকে, তাহলে দুইটা গেল, একটা হচ্ছে মোলার দ্রবণ, একটা হচ্ছে সেমি মোলার। আমি কি পড়াচ্ছি বলতো, ঘনমাত্রা রিলেটেড কথাগুলোকে পড়াচ্ছি। আমরা ম্যাথমেটিকে ঢুকার আগে ছোট ছোট বিষয়গুলোকে বুঝে তারপর ম্যাথসে যাব। ওকে, এরপর দেখো তাহলে প্রথমেটা মোলার দ্রবণ গেল, পরেরটা সেমি মোলার দ্রবণ গেল। এরপর আমাদের এখানে আরো দুইটা হতে পারে, সেটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ। খেয়াল করিস ভালো করে, ডেসিমোলার দ্রবণ। হ্যাঁ, কি বলছি বলতো, ডেসিমোলার দ্রবণ। হ্যাঁ, যখন ডেসিমোলার দ্রবণ বলবো তখন তুই বুঝে নিবি ঘনমাত্রাটা হচ্ছে 0.1। মুখস্থ এগুলো সব 0.1 মোল। ওকে বাবা, 0.1 মোল। এরপর দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো, সেন্টি হইতে পারে। হ্যাঁ, সেন্টিমোলার, দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো, এগুলো একটু আমরা পরে আলাপ করি, বাট এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস। মোলার দ্রবণ, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার। যদি আমরা সেন্টিমোলার বলি তাহলে সেক্ষেত্রে দেখো সেন্টিমোলার যদি বলি তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে ঘনমাত্রাটা হবে 0.01 মোল। দেখ একটা করে শূন্য বাড়বে। এরপর আরেকটা হইতে পারে মিলিমোলার দ্রবণ, তখন হবে হচ্ছে 0.01। এটা হচ্ছে মিলিমোলার দ্রবণ, মনে থাকবে। দেখো 2টা শূন্য 1, সরি ভুল লিখছি। দেখো মিলিমোলার কি বলছি বলো তো, 0.001। এরপর এর উপরটা কি ছিল বলো, 0. দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, 0.1। এরপরটা এর আগেরটা কি ছিল বলো তো, 0.1। আর এর আগেরটা কি ছিল বলো তো, 0.5। এর আগেরটা কি ছিল, 1। তাহলে এবার বল এটার নাম কি বল, মোলার দ্রবণ। এটা হচ্ছে সেমি মোলার দ্রবণ। এটা হচ্ছে কি বলো, সেমিমোলারের পরে কি বলছি বলো, ডেসিমোলার দ্রবণ। এটা হচ্ছে কি বলো, সেন্টিমোলার দ্রবণ। এটা হচ্ছে কি বলো, মিলিমোলার দ্রবণ। একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোর যা লাগবে, এর বাহিরে কখনোই প্রশ্ন আসবে না। ঘনমাত্রা নিয়ে তোকে উদ্দীপক আর কখনোই প্রশ্ন করবে না, একেবারে মিলিমোলার পর্যন্ত তোকে জানাই দিছি। এর চেয়ে আর লাগবে না, আর লাগবেই না কখনো। তাহলে কি কি বলছি বল, 1 থাকা মানে হচ্ছে মোলার দ্রবণ, 0.5 মানে হচ্ছে সেমিমোলার দ্রবণ, 0.1 মানে হচ্ছে কি বলো ডেসিমোলার দ্রবণ, 0.01 মানে কি বলো সেন্টিমোলার দ্রবণ, 0.001 মানে হচ্ছে মিলিমোলার দ্রবণ। এবার আমি যদি বলি একটা পাত্র দেওয়া আছে, সেই পাত্রতে এখানে লেখা আছে সেমিমোলার, এভাবে লেখা আছে বাংলায় সেমিমোলার। তার মানে তুই ম্যাথ করার সময় আমরা জানি ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করি, এস। তুই এস ইকুয়াল টু কি ধরবি বল, সেমিমোলার বলা না, বলো তো বাবা সেমিমোলার মানে কত বলো, 0.5।
তুই এখানে এস এর মানটা কত ধরবি বল, 0.5 বড় হাতের এম ধরবি। তার মানে এই পাত্রের ভিতরে কি ধরনের ঘনমাত্রা দেওয়া আছে সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে এস এর মান কত হবে। আমি বলছি এখানে সরাসরি মানও দেওয়া থাকতে পারে, বাংলা নামও দেওয়া থাকতে পারে। সো আমাদের ম্যাথে ঢোকার আগে ঘনমাত্রার বিষয়টা বোঝা হচ্ছে একেবারে প্রথম কাজ ছিল। সো আমরা সেই প্রথম কাজটাই করে ফেলছি। ঘনমাত্রার কতগুলো নিয়ম পাইছি, মোলার, সেমিমোলার, দেখো ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার। সো আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন দ্রুত। ওকে, হাইওয়ে লিখেছে, জি অল ক্লিয়ার, সবাই একটু জানান দ্রুত, আমাকে একটু জানান। এমএস জুই লিখেছে ক্লিয়ার, সবাই একটু জানো তোমরা আছো কিনা আমার সাথে, একটু জানাইলে আমি বুঝবো তোমরা আছো, তারপর আমরা নেক্সট আগাবো, ঠিক আছে। লিহা লিখেছে অল ক্লিয়ার স্যার, জিনাত লিখেছে ক্লিয়ার, মারমা লিখেছে ক্লিয়ার, হাবিবা লিখেছে, ও আমি ওয়াফি, ওকে ওয়াফি বাবা। সাব্বির আন্ডারস্টুড লেভেল 10/10 অর্থাৎ 10-এ 10 বুঝছে, অল ক্লিয়ার। ওকে চলো, আসমানি লিখেছে জি স্যার অল ক্লিয়ার, তাহমিদুল খান হক লিখেছে ক্লিয়ার, নিজুম লিখেছে ক্লিয়ার স্যার, হাবিবা ওয়াফি লিখেছে 100-তে 100, ওকে। আরিফা লিখেছে ডান, রাফিয়া লিখেছে ক্লিয়ার স্যার, তাওহিদ আহমেদ অর্ণব লিখেছে ক্লিয়ার স্যার, রুবাইয়া লিখেছে অল ক্লিয়ার, আর নো 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 এক্স নো নেক্সট, ওরে বাপরে বাপ, ওর নাম দেখছস, নো এক্স নো নেক্সট। ও আচ্ছা, এক্স দ্বারা তুই কি ওইটা বুঝাইছস? হ্যাঁ রে সর্বনাশ, পোলা ফাইন। এই তুই পড়া বুঝছস কিনা আগে হেডা কো। ওয়ালাইকুম আসসালাম। নো এক্স নো নেক্সট, ঠিক আছে। দীক্ষিতা লিখেছে ফুল ক্লিয়ার, ওকে চলেন এবার আমরা তাওহিদ আহমেদ অর্ণব লিখেছে লোল, লোল মানে কিন্তু আমি জানি লটস অফ লাভ, ঠিক আছে। বিক্রিয়াগুলা কেমন করে মনে রাখবো স্যার, বিক্রিয়াগুলো কেমন করে মনে রাখবি, কোনো অসুবিধা নেই, বিক্রিয়া যখন আসবে তখনই দেখাই দেবো তুই কেমন করে মনে রাখবি, ঠিক আছে। আগে তুই ক্লাসটা দেখ, ওকে। যাই হোক, আমি আজকে একটু লো এনার্জেটিক, তোরা বুঝতে পারতেছিস, কারণ লং টাইম আসলে, আর কালকে রাতে যখন শুয়েছি তখন আসলে তোদের এখানে লাইভ ক্লাস স্টুডিওর ভিতরে আমি শুয়ে পড়ছি, তো নিচে আসলে ওই যে ফ্লোর, তো নিচে ব্যাগ দিয়ে শুয়েছি, তো ঘুমের থেকে উঠে দেখি যে আমার ব্যাগের থেকে বইগুলা মানে স্লাইড করে বের হয়ে গেছে, তো মাথাটা এমনি করে ব্যাকা হয়ে গেছিল। তো আজকে সারাদিন হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে মারাত্মক পেনের উপর যাচ্ছে। যাই হোক, অসুবিধা নাই, আমরা তারপরেও ক্লাস করব, বিকজ অফ দ্যাট আমাদের ক্লাসটা ইম্পর্টেন্ট, এবং তোমরা সবাই শিখতে আসছো সেই আস্থার জায়গা থেকে, সেই রেসপেক্টের জায়গা থেকে আমি আসলে পড়াইতে আসছি। আমাকে একটু জানাবা তোমরা আসলে এটা বুঝছো, মানে তোমরা এটা তুলছো কিনা, আর না তুললেও কোনো সমস্যা নেই, আমরা এটা সেভ করে রাখবো, বা হচ্ছে আমরা এটা কিভাবে পিডিএফ দেওয়া যায় সে চিন্তাও করবো, অসুবিধা নেই। চলো, আর এই যে দেখো এখানে সেভ হয় মনে, হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝতে পারছি। চলো এখন দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো, এই যে একজন প্রশ্ন করছে স্যার বিক্রিয়ার ব্যাপারটা, তাহলে আমরা ঘনমাত্রার ব্যাপারটা বুঝছি যে ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করে, এবং ঘনমাত্রার কয়েকটা নিকনেম হইতে পারে, এবং ঘনমাত্রা আমরা দেখে কিভাবে বুঝবো, যদি কোনো মানের শেষে বড় হাতের এম থাকে তাহলে সেটাই হচ্ছে ঘনমাত্রাকে মিন করে, তাই তো। ওকে 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 চলো, নোট ডান, ওকে ফাইন। এবার আমরা আর কেউ কমেন্ট করব না, আবার আমরা 5 মিনিট শিখবো, তারপর আমরা আবার কমেন্ট বক্সে আসবো। সো আবার একটু ফোকাস করি। এবার ও একটা প্রশ্ন করছে স্যার বিক্রিয়াগুলো কিভাবে মনে রাখবো। হ্যাঁ, বিক্রিয়া আসলে তোকে মনে রাখতেই হবে, কোনো অপশন নাই, কেন কেমিস্ট্রিতে বিক্রিয়াগুলো আসলে আগে প্র্যাকটিক্যালি করা হয়েছে, তারপর বিজ্ঞানীরা দেখছে যে এটার সাথে এটা বিক্রিয়া করে এটা তৈরি হয়, তখন কি করছে ওরা সংকেতটা লিখে ফেলছে, বুঝছো তো। তাহলে আমরা আসলে কেমিস্ট্রিটা পড়ি হচ্ছে ভুল পথে, আমরা কি পড়তেছি বলো, এটার সাথে এটা দেখে পড়তেছি, মুখস্থ করতেছি, কিন্তু আসলে কাজটা তো মুখস্থের না, কারণ কেমিস্ট্রিতে বিজ্ঞানীরা আগে প্র্যাকটিক্যালি কাজটা করছে, কইরা দেখছে এখান থেকে এখানে বিক্রিয়া করলে এটা তৈরি হয়, তখন ওনারা ওই অনুসারে তাদের সংকেতগুলোকে লিখছে। বাট আমাদের যেহেতু ওই ল্যাব নাই বা ওই সিস্টেমটা নাই, সেহেতু আমাদের মনে রাখতেই হবে। আর এই অধ্যায়ের জন্য তুমি যতগুলো বিক্রিয়া পড়বা, সবগুলো বিক্রিয়া সাধারণত কি টাইপের হয়, সবাই একটু মনোযোগ দাও, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হয়। আমরা সবাই জানি অ্যাসিড আর ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে কি কি তৈরি করে বলতো, লবণ তৈরি করে আর হচ্ছে পানি তৈরি করে। সবাই একটু মনোযোগ দিও, হ্যাঁ, আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে পড়াচ্ছি, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি, একটু মনোযোগ দিও সবাই। স্যার বলছি এখানে যতগুলো বিক্রিয়া হবে সবগুলো বিক্রিয়াটা হয় কিভাবে বলো। ওকে দীক্ষিতা আগের স্লাইডটা দেখাবো, কিন্তু আগে এখানে একটু মনোযোগ দাও, কোনো টেনশন নাই। স্যার কি বলছে বলো তো বাবা, এই অধ্যায়ে আমরা যতগুলো বিক্রিয়া পড়বো সবগুলো বিক্রিয়াটা বেসিক্যালি হয় হচ্ছে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া করে কি তৈরি করে বলো, পানি, লবণ আর পানিকে তৈরি করে, ঠিক আছে। এখন আমরা সবাই জানি পানির সংকেতটা কি বল, H2O, আমরা সবাই জানি কিনা বল, সবাই জানি H2 হচ্ছে পানির সংকেত। তার মানে তোকে আমি বিক্রিয়াতে ঢুকানোর আগে বা বিক্রিয়া শেখানোর আগে আমরা আজকের ক্লাসে শিখবো অ্যাসিড আমরা কিভাবে চিনবো
এবং ক্ষার আমরা কিভাবে চিনবো? এক কথায় স্যার যদি বলি, কোনো একটা যৌগে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো একটা যৌগে শুরুতে যদি হাইড্রোজেন থাকে, কোনো একটা যৌগের শুরুতে যদি হাইড্রোজেন থাকে, তাহলে সাধারণত সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাসিড। মানে তুই দেখা যেটা বুঝবি আর কি, দেখা তুই দেখতেছিস সেটা একটা সংকেত, একটা যৌগের সংকেত, তার শুরুতে এইচ আছে, তার মানে বুঝতে হবে সেটা হচ্ছে কি একটা অ্যাসিড। তার মানে তুই এইচ কে দেখলে কি বুঝবি বলতো? অ্যাসিড। আর যদি কোনো একটা যৌগের শেষে লাস্টে ওএইচ থাকে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কি বলতো? ক্ষার। আর ক্ষারের ইংলিশ শব্দের নাম হচ্ছে বেস। ক্ষারকে আমরা বলি হচ্ছে বেস। আর অ্যাসিড তো অ্যাসিড শব্দই। আর অ্যাসিডের বাংলাটা যদি আমরা জানতে চাই, তাহলে এটাকে বলা হয় অম্ল। ওকে, দেখ বাবা, অ্যাসিডের বাংলা হচ্ছে অম্ল, অ্যাসিডের ইংলিশ তো অ্যাসিডই, আর ক্ষারের ইংলিশ হচ্ছে বেস। আর ক্ষারটা আমরা চিনবো যদি লাস্টে ওএইচ থাকে, আর অ্যাসিডটা আমরা চিনবো যদি শুরুতে এইচ থাকে। এই হচ্ছে আমাদের টোটাল প্যাটার্নটা। ওকে, এবার সবসময় খেয়াল রাখবে অ্যাসিড হচ্ছে কয় প্রকার বলো তো? দুই প্রকার। একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, দেখো তীব্র অ্যাসিড, আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। সবাই একটু মনোযোগ দিও। হ্যাঁ, দেখ বাবা, স্যার বলছি অ্যাসিড হচ্ছে দুই প্রকার, তীব্র অ্যাসিড, আরেকটা কি বলতো? দুর্বল অ্যাসিড। সবাই একটু মনোযোগ দিও। এখন তুমি এদেরকে কিভাবে চিনবা? আমাদের যে 9-10 সিলেবাস আছে, বা মোটামুটি ইন্টারমিডিয়েট সিলেবাস পর্যন্ত, তীব্র অ্যাসিডের কথা বললে তুই সাধারণত তিনটা জিনিসের কথা মনে রাখবি। কি কি জানিস? H2SO4, তারপর হচ্ছে HNO3, তারপর হচ্ছে HCl। অর্থাৎ এই যে তিনটা অ্যাসিড তোরা দেখতে পাচ্ছিস, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আরেকটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখতে পাবে এই যে সাড়ে তিনটা অ্যাসিডকে দেখতে পাচ্ছি, এই তিনটা অ্যাসিডই বেসিক্যালি তীব্র অ্যাসিড। ওকে, এখন আমি কিন্তু তোকে দেখা কিভাবে চিনবি সেটা বুঝাচ্ছি। সো প্রথমে তোকে বুঝতে হবে বিক্রিয়া চেনার আগে বিক্রিয়ার জিনিসগুলোকে চেনা। সো স্যার বলছে এখানে বিক্রিয়াগুলো হয় হচ্ছে অ্যাসিড আর ক্ষারের, এই জন্য আমরা অ্যাসিডকে চিনতে আসছি। সেই অ্যাসিডকে চিনতে যায় দেখলাম অ্যাসিড দুই প্রকার এবং আলাদা আলাদা করে শিখতে আসছি। সো তীব্র অ্যাসিড হচ্ছে তিনটা, সেটা তিনটা কি কি বলো? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার স্যারে যেটা প্রথমেই বলছি, অ্যাসিডের শুরুতে কি থাকে বলো? দেখো অ্যাসিডের শুরুতে কি থাকে বলো? এইচ থাকে। তার মানে তুমি বলো তো এখানে শুরুতে এইচ আছে, এইচ আছে, এইচ আছে, তার মানে এই তিনজনই হচ্ছে সাধারণত কি অ্যাসিড বলো তো? তীব্র অ্যাসিড। সবাই একটু বুঝছো, তিনটা তো অ্যাসিডই, কিন্তু কি টাইপের অ্যাসিড বল? তীব্র অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে স্যার দুর্বল অ্যাসিডগুলো কিভাবে চিনবো? দেখ বাবা, আমাদের কিছু অ্যাসিড আছে, আমরা অ্যাসিডের একটা বেসিক ধর্ম জানি, অলওয়েজ মনে রাখবা। এই যে অ্যাসিডের কথা বলতেছি না, অ্যাসিড অ্যাসিড অ্যাসিড, এই অ্যাসিডের একটা সাধারণ ধর্ম হচ্ছে কি জানিস? অ্যাসিড সাধারণত টক স্বাদ যুক্ত। অ্যাসিড কি বলতো? টক স্বাদ যুক্ত। এটার মানে কি? তুমি টক জাতীয় যাই খাও, টমেটো, তেঁতুল, তারপর হচ্ছে, তার মানে টক জাতীয় যাই খাস, তোরা ফল খাস, টক জাতীয় আচার যাই খাস টক জাতীয়, তাহলে পৃথিবীতে টক জাতীয় তুই যাই খাস সবটাই হচ্ছে কি বলতো? অ্যাসিড। ভালো করে খেয়াল করো। এই আবার কে কমেন্ট করতেছে রে? হাইবো ওয়াফি লিখেছে জি ক্লিয়ার। ওকে, আমি জিজ্ঞেস করবো ক্লিয়ার কি ক্লিয়ার না, আপাতত তোমরা ক্লাসের দিকে মনোযোগ দাও, তাইলেই হবে। চলো, স্যার কি বলছি বলো তো? পৃথিবীতে, আরে একজন মেসেজ করছে রে, তাওহিদ লিখেছে, স্যার বুঝছি কিভাবে যে HCl টক। হ্যাঁ স্যার, বুঝছি কিভাবে যে HCl টক। ওকে ফাইন, গুড কোশ্চেন। ও বুঝছে কিভাবে যে HCl যে টক। দেখো তোমাকে HCl যে টক এটা বোঝানোর একটা সহজ উপায় বলি। দেখ বাবা, ঠান্ডা মাথায় খেয়াল করিস, ধর যখন গ্যাস্ট্রিকের প্রবলেমে পড়ে মানুষ, তখন ঢেকুর তুলে মাঝে মধ্যে, ওই ঢেকুরটা কিন্তু একটু টকস্বাদযুক্ত হয়। ঠিক আছে, এখন এটা তোরা কেমনে বুঝাবো বল? এখন তোর এটা ফিল করে নিতে হবে। কেন জানিস? কারণ আমাদের পেট যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয়, অতিরিক্ত আমাদের পেটে যখন গ্যাস জমা হয়, তখন আমাদের পেটের ভিতরে এক ধরনের অ্যাসিডের সঞ্চয় হয়। যখন আমরা আসলে তেল জাতীয় জিনিস খাই, অনেকক্ষণ খানা না খাই, তখন পেটের ভিতরে খানা অনেকক্ষণ না পড়লে তখন পেটের ভিতরে এক ধরনের অ্যাসিড বের হওয়া শুরু করে আপনা আপনি। আর সেই অ্যাসিডটাই হচ্ছে HCl অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝছিস? এবার তুই যখন ঢেকুর দিবি, মানে এই খালি পেট থেকে, তখন দেখবি যে এক ধরনের টক জাতীয় ফিল আসতেছে। সো সেখান থেকে আমরা বুঝে নিছি HCl হচ্ছে টক স্বাদযুক্ত। একেবারে তোর উদাহরণ দিয়ে তোরে সহজ ভাষায় বুঝাইলাম। আর অ্যাসিড কখনো খাইয়া টেস্ট করতে হবে না টক স্বাদযুক্ত। এই যে টক স্বাদযুক্ত, এটা বোঝার জন্য তোকে সবসময় দুর্বল অ্যাসিড টেস্ট করতে হবে। এখন সবাই একটু খেয়াল করো ভালো করে, ধরো তুমি কমলা লেবু খাইছো বা লেবু চিপা খাইতেছো, লেবুটা কি স্বাদযুক্ত বলো? টক স্বাদযুক্ত। তখন বিজ্ঞানীরা যখন এই লেবুকে নিয়ে অ্যানালাইসিস করছে, গবেষণা করছে, তখন বিজ্ঞানীরা দেখলো এখান থেকে এক ধরনের অ্যাসিড পাওয়া যায়, যে অ্যাসিডটা হচ্ছে দুর্বল অ্যাসিড। কেন? শক্তিশালী অ্যাসিড কখনো খাওয়া যায় না। তার মানে টক জাতীয় জিনিস তুই খাচ্ছিস মানে কি বল? তুই সমস্ত দুর্বল অ্যাসিডগুলোই খাচ্ছিস। আর পৃথিবীতে যত ফলমূল আছে, যত টক জাতীয় জিনিস আছে, সবগুলো টক জাতীয় জিনিসে এক ধরনের
অ্যাসিড আছে, কিন্তু সেটা কি টাইপের অ্যাসিড বল? সেগুলো সবগুলোই হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন জৈব যৌগের নাম শুনছো না তোমরা? জৈব যৌগের তো নাম শুনছো। এখন তুই একটা যে ধর লেবু খাচ্ছিস, লেবু কোত্থেকে আসছে বল? একটা গাছ থেকে আসছে। সেই গাছের কি আছে বলো? জীবন আছে। তার মানে লেবুর ভিতরে থাকা যে অ্যাসিডটা সেটা জীবন বা জৈব যৌগের সাথে কানেক্টেড, রাইট? তার মানে এক কথায় জৈব যৌগ ওয়ালা, জৈব যৌগের মতো দেখতে, জৈব যৌগ রিলেটেড যত অ্যাসিড আছে সব অ্যাসিডই কি বলো? টকসাদযুক্ত। এবং সব অ্যাসিডটি কি অ্যাসিড বলো তো? দুর্বল অ্যাসিড। আর এর জন্য আমরা এগুলা খাইতে পারি। তার মানে আমরা গাছ থেকে যে ধরনের অ্যাসিড পাই, যেমন ফলের মাধ্যমে, তারপর টক জাতীয় কোনো কিছুর মাধ্যমে, সেখানে যে অ্যাসিড থাকবে সেগুলো সবটাই হচ্ছে দুর্বল অ্যাসিড। আর এক কথায় আমরা গাছ না বলে কি বলতেছি বলো? জৈব যৌগ, মানে জীবন আছে যাদের। সো জৈব যৌগ রিলেটেড যত অ্যাসিড আছে সবগুলো অ্যাসিডই হচ্ছে দুর্বল অ্যাসিড, এবং সবগুলোই হবে কি যুক্ত বলো? টকসাদযুক্ত। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কিভাবে চিনবো জৈব যৌগওয়ালা? আমরা সবাই জানি জৈব যৌগ যতগুলা যৌগ আছে তাদের একজন বস আছে, সেই বসটার নাম হচ্ছে কার্বন। তার মানে কার্বন রিলেটেড যত অ্যাসিড পাবে সবটাই অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড, এবং সবটা অ্যাসিডই হচ্ছে দুর্বল অ্যাসিড। যেমন সবাই একটু মনোযোগ দাও, আমি যদি একটা উদাহরণ দিই, CH3COOH। বাবা আমরা অর্গানিক কেমিস্ট্রি এখনো পড়ি নাই, এই জন্য একটু তোর কেমন কেমন জানি লাগতে পারে, বাট এটা ফিল করে নে। এই যে অ্যাসিডটা তোরা দেখতে পাচ্ছিস এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটার নামই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। সবাই একটু মনোযোগ দাও ভালো করে। তাহলে দেখতো বাবা এটা একটা জৈব যৌগ থেকে আসছে, বা জৈব যৌগ একটা যৌগ, অর্থাৎ এটা 11 অধ্যায় থেকে আসছে, তোরা চেক করে নিতে পারিস। তার মানে 11 অধ্যায়টা তো জৈব যৌগ। তার মানে দেখ এটা যেহেতু একটা জৈব যৌগ এবং এটা একটা অ্যাসিড, নাম দিছি ইথানোয়িক অ্যাসিড, তাহলে তুই বুঝে নিবি এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। আর পৃথিবীতে এই তিনটা ছাড়া সবটা অ্যাসিডই আসলে সাধারণত দুর্বল হয়ে থাকে। সো এটা একটু মাথায় রেখো। তৌহিদ তুমি আমাকে বলো যে তুমি বুঝছো কিনা। হ্যাঁ চলো, ওয়াফি লিখেছেন সাইট্রিক অ্যাসিড, এক্স্যাক্টলি সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। হ্যাঁ এরকম বহু অ্যাসিড আছে, আমরা টকসাদযুক্ত যা যা খাই এই ধরনের বহু অ্যাসিড আছে যেগুলো টকসাদযুক্ত, এবং সবগুলোকে আমরা বলবো হচ্ছে দুর্বল অ্যাসিড। আর টকসাদযুক্ত অ্যাসিডগুলো সাধারণত গাছপালা থেকে আসে, এজন্য এক কথায় আমরা বলছি জৈব যৌগ যত অ্যাসিড আছে সবটা অ্যাসিডই হচ্ছে দুর্বল অ্যাসিড। ওকে, সো আমাকে একটু বলো তো তৌহিদ অর্ণব তুমি বুঝছো কিনা? HCl যে টক, এটা খেয়ে দেখার কোনো সুযোগ নাই, এটা বিজ্ঞানীরা পরীক্ষা করেই আমাদের সেই টেস্টটা বাইর করছেন। ঠিক আছে, ইউজার লিখেছেন ক্লিয়ার স্যার। ওকে, আসমানি লিখেছেন জি স্যার ক্লিয়ার, তৌহিদ লিখেছেন বুঝেছি। ওকে, সো তোমাকে খালি কি মাথায় রাখতে হবে বলতো বাবা, যে HCl, H2SO4, HNO3 এই তিনটা হচ্ছে সাধারণত তীব্র অ্যাসিড, যখনই যেখানে দেখতে পাবি। আর বাকি কার্বনওয়ালা যত অ্যাসিড দেখতে পারবি সবগুলাই হচ্ছে দুর্বল অ্যাসিড। কেন? সবগুলাই জৈব যৌগ, তাহলে জৈব যৌগ অলওয়েজ দুর্বল অ্যাসিড। এই হচ্ছে ভিতরের জিনিসপত্র। ওকে, এখন দেখ আমরা যদি ক্ষারে আসি, দেখ বাবারা ক্ষারে যদি আসি, সবসময় মনে রাখবি ক্ষারটাও কয় প্রকার বলতো? 2 প্রকার। কি কি বলো? একটা হচ্ছে তীব্র ক্ষার, আর আরেকটা হচ্ছে কি বলতো? দুর্বল ক্ষার। কিভাবে চিনবি কোনটা কোন ক্ষার? সবাই একটু মনোযোগ দিয়ে ট্রাই করো, হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করিস। আমরা সবাই জানি ক্ষার মানে কি বলতো? কোনো একটা যৌগের লাস্টে কি থাকবে বলতো? ওয়েজ থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলি? ক্ষার বলি। তার মানে শুরুতে তো কিছু একটা বসবে, তাই না? শুরুতে যদি আম দেখ, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, রুবিডিয়াম, লাস্টে কি আছে? আম। শুরুতে যদি আম শব্দওয়ালা কেউ বসে তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে তীব্র ক্ষার। যেমন স্যার যদি লিখি এখানে সোডিয়াম, তার মানে লাস্টে আছে ওয়েজ, এটা দেখে আমি বুঝছি এটা একটা ক্ষার। আর শুরুতে কি আছে বল? আম জাতীয় কিছু একটা আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। তার মানে এই পুরোটা মিলা যে ক্ষারটা হবে সেটা হবে তীব্র ক্ষার। তার মানে স্যারে কি বলছি বলো? লাস্টে যদি ওয়েজ হয় আর শুরুতে যদি আম জাতীয় কেউ হয় তাহলে সেটাই হবে কি বলতো? তীব্র ক্ষার। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি ক্ষার বলো? তীব্র ক্ষার। তারপর আমরা লিখতে পারি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা কি ক্ষার বলো তো? তীব্র ক্ষার। কেন? লাস্টে ওয়েজ আছে, শুরুতে আম জাতীয় জিনিস আছে, তাহলে এটা হচ্ছে তীব্র ক্ষার চেনার উপায়। শুরুতে আম থাকবে, লাস্টে ওয়েজ থাকবে। এবার দেখ শোনারা, এখানে ওয়েজ আছে, কিন্তু শুরুতে যদি আমি এরকম কিছু একটা দিই, সবাই একটু মনোযোগ দে ভালো করে, NH4, এটা হচ্ছে অ্যামোনিয়াম। দেখো খেয়াল করো, NH4। এখন আমার একটু বলতো বাবা, এটা কি ধাতু? এটা কি ধাতু নাকি এগুলা ধাতু বলতো? এগুলো হচ্ছে ধাতু। তার মানে দেখ আমরা তীব্রকে এক কথায় কি বলতে পারি বলো? ধাতু প্লাস ওয়েজ, তাহলে সেগুলো হবে তীব্র ক্ষার। আর যদি ধাতু না হইয়া অন্য কিছু হয়, খেয়াল করো, ধাতু না হইয়া যদি অন্য কিছু হয় এবং লাস্টে যদি ওয়েজ থাকে
তাহলে সেগুলো হবে কি বলতো দুর্বল ক্ষার। আমার কথা কি বুঝছস? আর ধাতু চেনার উপায় কি বলতো, লাস্টে আম থাকে। এখন তুমি কইতে পারো স্যার এটা তো অ্যামোনিয়াম, তাহলে এটা লাস্টে তো আম আছে, কিন্তু এটা কি ধাতু? না, কারণ আমরা পঞ্চম অধ্যায়ে সবাই পড়ছি NH4 SO4 এগুলো সবই হচ্ছে যৌগমূলক। কেন? কখনো ধাতু এরকম 5 জন হয় না, N এর একটা, H এর 4টা, মানে বুঝছস তো, ধাতু তো সবসময় সিঙ্গেল সিঙ্গেল জিনিস হয়। তার মানে এটা নিঃসন্দেহে আম থাকলেও লাস্টে এটা ধাতু না, কিন্তু এগুলা সবগুলারই লাস্টে আম আছে, কিন্তু এরা সবাই ধাতু। কেন? আমরা এগুলাকে গ্রুপ 1-এ পাই অথবা গ্রুপ 2-তে পাইতাম, তাই তো? কিন্তু এটা তো আর একটা মৌল না, এটা একটা যৌগ। এই জন্য আমরা এই ধরনের জিনিসকে বলবো হচ্ছে দুর্বল ক্ষার। লাস্টে ওয়েচ আছে এবং শুরুতে এই টাইপের জিনিসপত্র আছে। সো আমার বেসিক কনসেপ্টটা বুঝছো কিনা? এখানে আরো অনেক সাইকোলজি আছে, আরো অনেক জিনিস শেখার আছে, আস্তে আস্তে আমরা ক্লাসগুলোতে শিখবো। বাট আজকে একেবারে চেনার জন্য যা দরকার সেগুলো আমি তোদেরকে শিখাইলাম, সবাই একটু বুঝছো। এখন রে এত কমেন্ট কিসের? কি রে? সাবির আহমেদ লিখেছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, রাইট? এটা একটা কঠিন। ওকে, ইউজার। আচ্ছা, আমি যেহেতু কম্পিউটার স্ক্রিনে আসছি, তোমরা এই ফাঁক দিয়ে জানাও যে তোমরা বুঝছো কিনা। ওকে, আমাকে একটু জানাও। ওয়াফি লিখেছে স্যার টার্টারিক অ্যাসিডের বানানটা একটু দেখান, টার্টারিক অ্যাসিডের বানানটা একটু দেখান প্লিজ। মানে ওকে, আজকে লাইভ ক্লাস আছে কিনা? হ্যাঁ, আজকে লাইভ ক্লাস আছে, কিন্তু তোমাদের নাই আজকে, মনে হয় তোমাদের আজকে লাইভ ক্লাস অফ থাকবে। আজকে আমাদের অষ্টম শ্রেণীর যে বৃত্তি ব্যাচ, সেই বৃত্তি ব্যাচে লাইভ ক্লাস আছে, ঠিক আছে? সো ওকে, হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ টার্টারিক, ঠিক আছে। টার্টারিক বানানটা কি ঠিক আছে? মানে কি বানান জানতে চাচ্ছ বলো? আন্ডারস্টুড। হ্যাঁ, আচ্ছা, স্পেলিং, ইংলিশ স্পেলিং, আচ্ছা ওটা দেখায় দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো, হ্যাঁ ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার দেখো ঠান্ডা মাথায়, কেমিস্ট্রিতে কখনো ইংলিশ বানানের দিকে ফোকাস করবি না, সংকেতের দিকে ফোকাস করবি। সংকেত সংকেত সংকেতের দিকে, ঠিক আছে? চলো দেখায় দিব, কোনো অসুবিধা নেই, যখন আসবে তখন দেখায় দিব। দেখ, এখন দেখ, খেয়াল করে ভালো করে ঠান্ডা মাথায়, সেটা হচ্ছে আমরা দুর্বল অ্যাসিড, তারপর দুর্বল ক্ষার, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, এই জিনিসগুলো আমরা সবাই চিনে গেছি, তাই না? এখন তোদেরকে একটা সিম্পল জিনিস শিখাইতে হবে, সেটা কিরকম? সবাই একটু মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও। আজকে যদি আমি লিমিটিং বিক্রিয়কে নাও যাইতে পারি, বাট এমনভাবে গুছিয়ে দিব যেন বাবা আমরা নেক্সট ক্লাস থেকে একেবারে সৃজনশীল টাচ করে ফেলতে পারি, ঠিক আছে? এটা তো অনেক সময় লাগে, বাট আমরা সর্বোচ্চ 2টা ক্লাসে এই পুরো অধ্যায়টা মানে শেষ করব, গাণিতিক বিষয়গুলোকে। এর জন্য যেখানে বারবার তোর ব্যথা হবে, এই ব্যথাটাকে সারাইতে হবে, তারপর যা মলমটা লাগাইতে হবে। এই যে জিনিসগুলো, ছোটখাটো বিষয়গুলা, এগুলাতে তুই বারবার আটকাবি। এই জন্য আমরা আগে এগুলো চিনতেছি, তারপর যা মূল খেলাটাতে আমরা যা পারফরমেন্স করবো। কি বলছি বুঝছি? সো একটু খেয়াল রাখ ভালো করে। এখন আমরা একটু আগে যে জিনিসটা বুঝছি সেটা তো বুঝলামই, অ্যাসিড ক্ষার কেমনে চিনে সেটা বুঝলাম। এখন তোরা একটু দেখ ভালো করে। ধর বাবা, আমি এখানে লিখলাম H2SO4, আমরা সবাই জানি এটা একটা কি বলতো, অ্যাসিড, রাইট? এখন অ্যাসিড চিনছো কেমনে বলো? এটাতে H আছে, তাই তো তুমি চিনছো এটা অ্যাসিড, তাই তো? এখন দেখো এখানে বলো তো বাবা, H কয়টা আছে বল? H কয়টা আছে বল? 2টা, রাইট? মনে রাখবা, যদি কোনো অ্যাসিডে H 2টা থাকে, তখন আমরা এই অ্যাসিডের একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড। কি বলবো বলতো? দ্বিক্ষারীয় অ্যাসিড। অলওয়েজ এটা মনে রাখতে হবে, বেসমেন্ট একেবারে বেসিক লেভেল পড়াচ্ছি তোকে। সো স্যার বলছে যদি কোনো অ্যাসিডের 2টা H থাকে, তাহলে আমরা তাকে বলতে পারি দ্বিক্ষারীয় অ্যাসিড। মানে জিনিসটা অ্যাসিড, কিন্তু ক্ষার দিয়ে প্রকাশ হচ্ছে। ভালো করে খেয়াল করো। তার মানে দ্বি শব্দটা মানে 2, কেমনে বুঝলাম? কারণ এখানে 2টা হাইড্রোজেন আছে। অন্তত পক্ষে বাবা তুই 2 কথাটা মনে রাখ, তাইলেই হবে, বাকি সব ভুলে যা। 2 কথাটা তোরা খেয়াল রাখতেই হবে যদি তুই এখানে H2 দেখিস। এবার বলেন তো বাবারা, যদি আমি HCl লিখি, বলো এখানে H কয়টা বলো? একটা। তার মানে এটা কি হবে বলো তো? এক ক্ষারীয় অ্যাসিড। কি হবে বলো? এক ক্ষারীয় অ্যাসিড। ওকে, এবার দেখো যদি স্যার এখানে লিখতাম H3PO4, বলো এবার এখানে বলো H কয়টা আছে বলো? 3টা। তবে এটা কি হইতো বলো তো? ত্রিক্ষারীয় অ্যাসিড। সবাই কি একটু বুঝছো? দেখো খেয়াল করো, স্যার বলছে একটা H থাকলে এটা হবে এক ক্ষারীয় অ্যাসিড, যদি 2টা H থাকে তাহলে এটা হবে দ্বিক্ষারীয় অ্যাসিড, আর যদি 3টা H থাকে তাহলে এটা হবে ত্রিক্ষারীয় অ্যাসিড। তাহলে যতগুলা H থাকবে সেটাকে আমরা সে নামে রাখবো, ঠিক আছে? এবার সেম জিনিসটা আমাদের হইতে পারে কার ক্ষেত্রে বলো তো? ক্ষারের ক্ষেত্রে। সবাই একটু মনোযোগ দাও। যেমন স্যার যদি এখানে লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড, তোমরা একটু বলো আমাকে OH কয়টা দেখতে পাচ্ছ বলো? একটা। তাহলে এটা কি হবে বলো? এক, হ্যাঁ, অ্যাসিডীয় ক্ষার। কেন? একটু আগে তুই পরিচয় দিছস কি বলতো? এই যে একটু আগে কি পরিচয় দিছস বল? দ্বিক্ষারীয় অ্যাসিড। তাহলে এখন কি বলবি বল? এক আছে না? তাহলে কি বলবি বলতো? এক অ্যাসিডীয় ক্ষার। কেন? জিনিসটা তো আলটিমেটলি ক্ষার,
কিন্তু প্রকাশ করতেছি কি দিয়া বলতো বাবা, অ্যাসিড দিয়া। আমার কথা হচ্ছে তুই এই ঘোড়ার ডিম কিছুই মনে রাখতে পারস নাই, কিন্তু এখানে যে ওয়েজ আছে একটা, এটা দিয়ে এই এক শব্দটা যেন তোর মনে থাকে, একটু পরে সেটা কাজে লাগবে। এবার দেখ আবার কি মেসেজ দিছে, চলো দেখি মেসেজ দিছে, নো এক্স নোট এক্স কি কুইজ আছে। পড়ার সময় তোদের এত মানে কি আছে কি নাই এই জিনিসগুলোর দিকে মনোযোগ দিতে হবে কেন বল, আগে পড়াটা শিখ বেটা। দেখ এগুলা পারলে সে না কুইজ ভালো করে পারবি। দেখ এবার দেখ খেয়াল কর, স্যার যদি লিখি MgOH2, দেখেন বাবারা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বলো এখানে OH কয়টা আছে বল, দুইটা আছে, OH দুইটা আছে, তার মানে এখানে শব্দটা কি হবে বল, দ্বি অ্যাসিডীয় ক্ষার। এবার দেখো এখানে AlOH3, বল বাবারা এখানে OH কয়টা আছে বল, তিনটা, তাহলে এখানে OH যেহেতু তিনটা আছে, তাহলে এটা হবে কি বলতো, ত্রি অ্যাসিডীয় ক্ষার। তার মানে তোমাকে দেখেই বুঝতে হবে তিনটা OH আছে তার মানে এটা তিন, দুইটা OH আছে তার মানে এটা দুই, একটা OH আছে তার মানে এটা এক, আর এটার ক্ষেত্রে H কয়টা আছে সেই অনুসারে দুইটা থাকলে দুই, একটা থাকলে এক, তিনটা থাকলে তিন। তার মানে প্রসেসটা একটু বোঝার ট্রাই কর। আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝছো তাই তো, ধরে নিচ্ছি সবাই বুঝছো। এখন স্যার আপনি কি পড়াইতেছেন, কেন সেটা কাজে লাগবে, আমি আজকে সিম্পল একটা বিক্রিয়া ধরার কৌশল তোদেরকে শেখাচ্ছি। দেখ সোনারা একটু চিন্তা কর, ধর আমার কাছে HCl আছে প্লাস NaOH আছে, বুঝো ভালো করে। এবার আমরা জানি এখানে একটা H যেহেতু আছে তার মানে এটা হচ্ছে কি বলতো অ্যাসিড, আর এটা লাস্টে যেহেতু OH আছে তার মানে এটা কি বলতো ক্ষার। আর সবাই শুরুতে একটু মনে করো তো কি লেখা ছিল, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি কি তৈরি করে বল, লবণ তৈরি করে আর পানি তৈরি করে, তাই তো। তার মানে আমরা সবাই জানি এখানে একটা কি হবে বলতো, লবণ হবে, আর প্লাস এখানে কি হবে বলতো, পানি হবে। আর পানির সংকেতটা আমরা সবাই জানি বিধায় এখানে পানির সংকেতটা H2O লিখে ফেললাম, তার মানে সামথিং হ্যাপেন, এখানে কিছু একটা তো হবে। এবার আমাকে একটু বলো তো, আমরা সবাই কি জানি বলো, আমরা সবাই জানি H এর উপর কি হয় বলো, প্লাস হয়, তারপর Cl এর উপর কি হয় বলো তো, মাইনাস হয়, তারপর N এর উপর প্লাস হয়, OH এর উপর কি হয় বলো, মাইনাস হয়। প্লাস কারে ভালোবাসে বল, মাইনাস রে, তাহলে দেখতো এই H আর OH মিলে কি হয়ে গেছে বল, পানি হয়ে গেছে। আর এ মাইনাসটা কারে ভালোবাসবে বল, প্লাস রে, তাহলে Na আর Cl একসাথে হয়ে কি তৈরি করবে বলতো, NaCl তৈরি করবে। আর যদি কোনো ধাতুর শেষে, আবারও বলি যদি কোনো ধাতুর শেষে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এগুলা থাকে তাহলে সেগুলাকে আমরা বলি হচ্ছে লবণ। তার মানে নট অনলি সোডিয়াম ক্লোরাইড লবণ, এটা মানেই কেবল লবণ না, যদি স্যারে NaF লিখতাম এটাও লবণ, যদি স্যারে NaBr লিখতাম এটাও লবণ। তার মানে দেখ এটাও একটা লবণ, এটা একটা লবণ, এটাও একটা লবণ, কেন এদের শেষে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এগুলো আছে। তার মানে ধাতুর শেষে, সোডিয়াম কি বলতো ধাতু না, তাহলে ধাতুর শেষে যদি স্যারে কি বলছে বলো এগুলা থাকে তাহলে তারা কি হয় বলতো, লবণ হয়। তাহলে দেখ বাবা এই প্লাস আর এই মাইনাস মিলে এটা হইছে, এর সোডিয়াম মানে কি বল ধাতু, আর ক্লোরিন মানে কি বলো, ওই যে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন, আমরা এক কথায় এদেরকে বলি হ্যালোজেন। এক কথায় কি বলি বলতো, হ্যালোজেন বলি, 17 গ্রুপের মৌল বলি। তার মানে কেউ যদি থাকে এরকম ধাতুর শেষে 17 গ্রুপের যে কেউ থাকলে তাকে আমরা বলি হচ্ছে লবণ। আচ্ছা এই পর্যন্ত তোরা তো বুঝছস তাই তো। তার মানে দেখ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করছে। এখন এই অধ্যায়টাতে যেহেতু তোরা গাণিতিক করবি তার মানে প্রত্যেকটা বিক্রিয়া হইতে হবে সমতা সহকারে। কেমনে তোরা কাজ করবি দেখ, প্রত্যেকটা বিক্রিয়া কি হইতে হবে বলতো, হ্যাঁ আমি আগে সবগুলো স্লাইডই দেখাবো, কোনো অসুবিধা নাই, বাট আগে এখানে মনোযোগ দাও। দেখো স্যার কি বলছে বল, প্রত্যেকটা বিক্রিয়া হইতে হবে উইথ সমতা। কেন গাণিতিক জিনিস করবি যদি সমতাতে ভুল করিস তুই একেবারে ধরা, প্রত্যেকটা অঙ্ক ভুল। সো সমতার জন্য তুই কি করবি, কেমনে খেয়াল রাখবি, সবাই একটু মনোযোগ দিত। আমরা পড়াইছিলাম একটু আগে যে হাইড্রোজেন যদি 3টা থাকে তাহলে 3, 2টা থাকলে 2, একটা থাকলে 1, সেম OH যদি একটা থাকে 1, OH যদি 2টা থাকে 2, OH যদি 3টা থাকে তাহলে 3। তাহলে এবার সবাই একটু মনোযোগ দিত, ভালো করে বোঝার চেষ্টা কর। এই যে বিক্রিয়াটা তোরা দেখতে পাচ্ছিস এখানে একটা H দেখতে পাচ্ছিস না, ধর আমি মনে মনে এখানে 1 ধরলাম। এবার বলো বাবা এখানে OH কয়টা দেখতে পাচ্ছিস, একটা না, তার মানে আমি এখানেও 1 ধরলাম। আচ্ছা বলতো 1 আর 1 অর্থাৎ এখানেও 1 এখানেও 1, এই দুইটা সংখ্যা তুই দেখতো সেম কিনা বলতো, সেম কিনা বল, সেম। কেন 1 আর 1, তাহলে যদি তুমি সেম জিনিস পাও অ্যাসিড থেকে আর ক্ষার থেকে তাহলে মনে রাখবা তোমার বিক্রিয়াটা অটোমেটিক ব্যালেন্স।
তোমার বিক্রিয়াটা অটোমেটিক সমতা, সমতা মানে সমান, আর তুমি তো এখানে সমান সংখ্যকই দেখতে পাচ্ছ 1 1। কেমনে 1 হলো? একটা হাইড্রোজেন আছে এই জন্য 1 হয়েছে, এখানে একটা ওয়েচ আছে এই জন্য 1 হয়েছে, আর এই দুইটা জিনিস দেখতে তো সেম সেম 1 1। তার মানে কি বল, এই বিক্রিয়াটা সেম মানে সমতা, একদম রিল্যাক্স, নিজে থেকেই সমতা হয়ে রয়েছে। এখন সমতাটা কেমনে চেক করবো? আমরা জানি সমতা মানে হচ্ছে যদি ওই অ্যারো চিহ্নটার এই পাশে যা যা আছে ওই পাশেও যদি তা তা থাকে তাহলে আমরা এটাকে বলি সমতায় আছে, তাই তো? তুমি দেখো তো এখানে বাবা হাইড্রোজেন কয়টা আছে দেখ। ও তোমরা চেক করবা কেমনে? সবসময় চেক করবা ডান সাইডের প্রথম জিনিসটা দিয়ে চেক করবা। আবার বলি, ডান সাইডের প্রথম জিনিসটা দিয়ে চেক করবা। তাহলে দেখো তো এখানে সোডিয়াম কয়টা আছে বল? একটা, দেখ একটা। এখানেও সোডিয়াম কয়টা আছে বল? একটা, তার মানে ব্যালেন্স। এরপর এটার পরে এখানে আসবি, এখানে ক্লোরিন কয়টা আছে বল? একটা। এখানে ক্লোরিন কয়টা আছে বল? একটা, ব্যালেন্স। তারপর এই যৌগটা শেষ, এরপর এই যৌগটাতে আসবি। আমি আবারও বলতেছি, চেক করবি সবসময় ডান পাশের প্রথমটা দিয়া, এরপরেরটা এখানে যাবি। এবার বলতে এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। তুই দেখ এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা, দুইটা, তার মানে হাইড্রোজেনও ব্যালেন্স। এরপর দেখ অক্সিজেন কয়টা আছে? একটা। এখানে অক্সিজেন কয়টা আছে? দেখ একটা। তার মানে কি বল, এই পাশে যা যা আছে ওই পাশেও তা তা আছে। আচ্ছা বলতো এখানে এক্সট্রা করে কিছু যোগ করতে হয়েছে? এক্সট্রা করে কিছু যোগ করতে হয়েছে? যোগ করতে হয় নাই। কেন হয় নাই বল? কারণ এটাও 1 ছিল, এটাও 1 ছিল। আর স্যার কি বলছি বলো, সেম সেম জিনিস যদি থাকে 1 1 2 2 তাহলে এটা অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে, তোর এক্সট্রা কিছু করতে হবে না। আর যদি সেম সেম জিনিস না থাকে তাহলে তোকে এক্সট্রা কিছু করতে হবে, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। ঠান্ডা মাথায় খেয়াল করো। এখন দেখো বাবারা, এখন দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো ভালো করে। তাহলে আমরা যদি একটু নেক্সট যাই, সবাই একটু মনোযোগ দাও ভালো করে। যদি H2SO4 এটার সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, তাহলে অলওয়েজ মনে রাখবি তুই এখানে শুরুতে H দেখতে পাচ্ছিস, লাস্টে OH দেখতে পাচ্ছিস। তার মানে হেরা কোক বা না হোক, এটা লাস্টে যে পানি তৈরি হবে এটা আমরা সবাই শিওর। সবাই বুঝছো তো একটু? কেন বাবারা, এটা একটা কি বলো? অ্যাসিড। এটা একটা কি বলো তো বাবা? ক্ষার। কেন ক্ষার, কেন অ্যাসিড তোরা নিঃসন্দেহে জানিস। আর আমরা জানি কি তৈরি করবে বলো? লবণ তৈরি করবে। আর কি তৈরি করবে বলো তো? পানি তৈরি করবে। তাহলে আমাদের এখানে একটা লবণ বসাইতে হবে, লবণ বসাইতে হবে। এখন আমরা সবাই জানি এখানে সোডিয়াম বাকি আছে আর সালফেট বাকি আছে। তাহলে সোডিয়াম আর সালফেট মিলে যে যৌগটা হয় সেটা হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট Na2SO4। দেখো কি যৌগ তৈরি হয় বলো? Na2SO4, সোডিয়াম সালফেট। এখন সবাই একটু মনোযোগ দাও ভালো করে। ও বাই দা ওয়ে, যদি কোনো ধাতুর শেষে, আমি আবারও বলি, যদি কোনো ধাতুর শেষে সালফেট, যদি কোনো ধাতুর শেষে, বুঝো ভালো করে, কার্বনেট, যদি কোনো ধাতুর শেষে নাইট্রেট NO3 এগুলোও থাকে, তাহলে এদেরকেও কিন্তু এক কথায় কি বলা হয় বলো তো? লবণ বলা হয়। তার মানে নট অনলি লাস্টে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা থাকলেই লবণ, নো। ধাতুর শেষে যদি সালফেট থাকে এরাও লবণ, ধাতুর শেষে যদি কার্বনেট থাকে এরাও লবণ। আল্লাহ, ধাতুর শেষে যদি নাইট্রেট থাকে এরাও লবণ। তার মানে নিঃসন্দেহে এখানে ধাতু আছে, লাস্টে সালফেট আছে। তাহলে স্যার বলছে ধাতু প্লাস সালফেট ইট মিন্স ইটস লবণ। তার মানে এটা কি? অবশ্যই একটা লবণ। এখন পুরো খেলাটা দেখ, তুই বিক্রিয়াটা মনে রাখার সময় অবশ্যই খেয়াল রাখবি কার সাথে কার বিক্রিয়া হচ্ছে এবং বিক্রিয়া কইরা কে কে তৈরি হচ্ছে। তাহলে আমাদের এই জিনিসটা ভাবা শেষ, কার সাথে কার বিক্রিয়ায় কি কি তৈরি হচ্ছে এটা আমরা অলরেডি বুঝে গেছি। এর পরের কাজটা কি বলতো? সমতা। আবারও বলতেছি, এর পরের কাজটা কি বল? সমতা। সমতা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার। সমতাটাতে আমরা যখন আসবো তখন তোমরা একটু বলেন তো, এই যে দেখেন এখানে কয়টা হাইড্রোজেন দেখতে পাচ্ছেন বলেন? দুইটা। তার মানে আমি এখানে মনে মনে 2 ধরলাম, বুঝছো? যেহেতু দুইটা হাইড্রোজেন আমি মনে মনে নিচে 2 ধরলাম। এবার বল বাবা, এখানে কয়টা ওয়েজ দেখতে পাচ্ছিস বল? একটা। তাহলে আমি মনে মনে এখানে 1 ধরলাম। তাহলে এবার তুই বলতো এখানে এই জায়গাটার থেকে আসছে 1 আর এই জায়গাটার থেকে আসছে 2। এবার বল 1 আর 2 কি দেখতে সেম? এই বল দেখতে সেম না, কিন্তু আমি বলছি সমতা বা দেখতে সেম করা লাগবে। তাহলে কি করতে হবে বলতো? আমরা যদি 1 এর সামনে একটা 2 গুণ করি তাহলে বলতো বাবারা 2 1 কি হয় বল? 2। তার মানে তুই কি করছস বল? 1 এর সামনে 2 গুণ করছস, তাইলে তো 2 আর 2 এ সেম হয়, তাই তো? এটার মানে কি জানিস? এই যে যৌগটা দেখতে পাচ্ছিস এখান থেকেই তো 1 আসছে, এটার সামনে কত দিয়ে গুণ করছস বল? 2 দিয়ে গুণ করছস। তার মানে এটার সামনে একটা 2 বসাইতে হবে। দেখ এই যে ব্যালেন্স দেখছিস, এটার সামনে একটা 2 বসাইতে হবে। এরপরের কাজটা কি দেখ, স্টেপ নাম্বার 2 তো বুঝছস। প্রথম স্টেপ নাম্বার 1 হচ্ছে পুরো বিক্রিয়ায় কে কে কইরা কি কি তৈরি করে এটা জানা। আর সেকেন্ড জিনিস কি বল? এই যে এই টুকরে
মেজারমেন্ট কইরা কত গুণ করতে হবে সেটা বের করা। যদি সমান সমান জিনিস হইতো তাহলে আর কিচ্ছু করা লাগতো না, অটোমেটিক হয়ে যেত। কিন্তু সমান সমান না হলে তোকে গুণ করে বসাইতে হবে এটার সামনে। তাহলে আমরা বসাইলাম, যেহেতু 2 পাইছি মানে 1 পাইছি, 2 গুণ করে এটা বসাইলাম। এরপরে 3 নম্বরের স্টেপ স্যার কি বলছি বল, তুই প্রথমে চেক করবি কি দিয়া বল, এটার প্রথম যোগটা দিয়ে চেক করবি, ডান পাশের প্রথম যোগটা দিয়ে চেক করবি। চল চেক শুরু করি। বল সোনারা এখানে সোডিয়াম কয়টা আছে বল, 2টা। তাহলে এখানেও সোডিয়াম কয়টা আছে দেখ, 2টা, দেখছিস? তার মানে মিলে গেছে। এরপর বল সালফার কয়টা আছে এখানে বল, 1টা। তাহলে দেখ এখানেও সালফার কয়টা আছে বল, 1টা, দেখছস? মিলে গেছে। এরপর দেখ অক্সিজেন কয়টা আছে বল, 4টা, আর এখানে আছে 1টা। তাহলে 4টা অক্সিজেন আর 1টা অক্সিজেন, টোটাল কয়টা বল, 5টা। এবার আমরা চেক করবো এই পাশে 5টা আছে কিনা। দেখো এখানে একটা অক্সিজেন, এখানে কয়টা অক্সিজেন বলো, এখানে কয়টা অক্সিজেন বলো, 2টা, আর এখানে কয়টা বলো, 4টা। তার মানে দেখ ভালো মতো বুঝ, এখানে অক্সিজেন কয়টা বল, 1টা, এই যে 2টা। 2টা কেমনে হলো, কারণ এই অক্সিজেনের সামনে তো 2 আছে, তাহলে গুণ হবে। তাহলে এখানে অক্সিজেন হচ্ছে বেসিক্যালি 2টা, আর এখানে অক্সিজেন কয়টা বলো, 4টা। 4 আর 2 কত বলো, 6টা। আমরা দেখবো এখানে 6টা আছে কিনা। দেখ বাবা এখানে অক্সিজেন কয়টা আছে বল, 4টা, আর এখানে অক্সিজেন কয়টা আছে বল, 1টা। তাহলে টোটাল কয়টা, 5টা। কিন্তু আমার এই পাশে কয়টা করা লাগবে, 6টা করা লাগবে। আচ্ছা বলতো আমি যদি এখানেও একটা 2 গুণ করি, দেখো তাহলে দেখো তো কয়টা হয়েছে বলো তো, এখানে 2টা অক্সিজেন হয়েছে, এখানে 4টা হয়েছে। 4 আর 2 কত বলো, 6। আবার এই পাশে দেখো 4, আর এই পাশে হচ্ছে 2। 4 আর 2 কত বলো, 6। তাহলে মিলে গেছে। বুঝার চেষ্টা কর ভালো করে। আর এই যে এতটুক জায়গা, এই তোর ম্যাথ করার সময় শুধুমাত্র এতটুক জায়গাতেই তোর পুরো খেলাটা, এই এতটুক জায়গায় তোর খুব গুরুত্ব দিয়া খেয়াল রাখতে হবে। আর এতটুক জায়গার জন্যই আমি তোকে রুল শিখাইছি, এবং এই অনুসারে আমি এইটা দিয়ে চেক শুরু করছি। এরপর আমি যদি এই পাশে অ্যাড করা লাগে কিছু, আমি অ্যাড করব, কিন্তু আমি খেলাটা শুরু করব এখান থেকে। আর কোনোদিন যেন জীবনে বিক্রিয়া নিয়ে কোনো ভুল না হয়, বুঝার চেষ্টা কর। এবার তুই চেক দে হাইড্রোজেন কয়টা, এখানে 2 দুগুণা 4টা। এখানে চেক দে, এখানে হাইড্রোজেন হচ্ছে 2টা, এখানে হচ্ছে 2টা। 2 2 কত বলো, 4। তার মানে ব্যালেন্স। তার মানে দেখছস, তুই খেয়াল করছস আমরা এখানে পুরো খেলাটা কেমনে খেলছি বলতো। আমরা খেলছি হচ্ছে আগে দেখছি এখানে 2টা হাইড্রোজেন, তার মানে ইটস 2, আর এখানে দেখছি একটা ওয়েজ, তার মানে ইটস 1। তখন 2 আর 1 তো সমান না, এজন্য আমরা যেটা ছোট অর্থাৎ 1, 1 এর সামনে 2 দিয়ে গুণ করছি, 2 1 2 মিলাইছি। এজন্য তুই মনে মনে এটা যখন করবি বা বুঝবি, প্র্যাকটিস করতে করতে এটা তোর ইজিলি মনে পড়ে যাবে। তখন তুই কি করবি, জাস্ট এই 2টারে সামনে বসায় দিবি। বসায় নেওয়ার পরে তুমি কি করবি, যে এই পাশের কাজ আর শেষ, এই পাশের কাজ শেষ, যেটুকু আমার লাগবে ওইটুকুর কাজ শেষ। এরপর তুই খালি এটা দিয়ে চেক দিছস, চেক দিয়া তোর যদি কিছু এক্সট্রা অ্যাড করা লাগছে সেটা অ্যাড করে দিছস, শেষ তোর কাজ। বিক্রিয়া এভাবেই ব্যালেন্স হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আমার এই পর্যন্ত বুঝছো কিনা, A to Z সবাই একটু আমাকে মেসেজ দিয়ে জানাবা যে তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা। স্যার আপনার হোমওয়ার্ক কোথায় দেবো, মাস্ট বি আমার হোমওয়ার্ক দিতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, নট অনলি হোমওয়ার্ক। আজকের কেমিস্ট্রি ক্লাস যদি আমি শারীরিকভাবে অসুস্থ, অর্থাৎ আজকে আমি যা শিখাইতে আসছি তার 2% শুধুমাত্র তোমাদেরকে দেখাইতে পারছি, কারণ আর কত 2 দিন আমি অফিসে কাজ করতেছি। সো লাইভ নিলাম, ঘুম হয় না ঠিক মতো, মাথা ব্যথা করতেছে, সো আজকে পারতেছি না এই জন্য। সো বাবারা এই 2%ই কেমন লাগছে, কেমন বুঝছো সেটা হোয়াটসঅ্যাপে জানাবা। তোমরা ক্লাস রিভিউ দাও না দেখে, বিভিন্ন জিনিস কিন্তু ভেতরে ঘটে আমাদের। এটা হোমওয়ার্ক। এই যে আমি ক্লাসটা এখন মানে একটু পরে শেষ করব, তুই ক্লাস কেমন লাগছে, এই পুরো ক্লাস নোটটা তুই কোন পর্যন্ত তুলছস, যে বাচ্চা যে পর্যন্ত তুলছো আমি বুঝবো না যে তুমি কতটুকু তুলতে পারছো, কতটুকু তোমার মিস হয়েছে, সেটা তুমি আমাকে না দেখালে আমি কেমনে বুঝবো বলো। পড়ানোর সময় কি এতদিকে খেয়াল রাখা যায় কোন বাচ্চা তুলতে পারছে, কোন বাচ্চা তুলতে পারে নাই, অনেকেই স্লো, অনেকেই ফাস্ট। এজন্য তোমরা হোয়াটসঅ্যাপে জানাবা, তাইলে তোমরা আমরা তোমাকে সেখানে সাহায্য করতে পারবো। ওকে, আমি একটু কমেন্ট পড়ি যে কি অবস্থা সবার। আহমেদা লিখেছেন ক্লিয়ার স্যার, ওয়াফি লিখেছেন ফাটাফাটি হয়েছে। বেটা ফাটাফাটি ফুটাফাটি এগুলো সব গ্রুপে লিখবি, এনে না। চলো স্যার আরেকটা এক্সাম্পল দেখানোর সমতার, হ্যাঁ অবশ্যই আরেকটা দেখাবো। আমি তো বুঝছি এখনো ক্লিয়ার করে নেওয়া এখনো অনেক কিছু। রুবাইয়া লিখেছে অল ক্লিয়ার স্যার, ওয়াফি লিখেছেন ওকে 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 ওকে। সোনারা মারমা লিখেছেন ক্লিয়ার স্যার, দীক্ষিতা লিখেছেন স্যার ফুল ক্লিয়ার। ওকে চলো আমরা আরেকটু অপেক্ষা করি, আমরা কমেন্ট না করি, আরেকটু অপেক্ষা করি। উই হ্যাভ নো টাইম, কারণ আমাদেরকে অলরেডি নক দিয়ে দিছে। সো আমাদের কাছে আসলে ওইভাবে টাইম নেই, বাট আমরা তারপর একটু চেষ্টা করি আর একটু পড়ানো। সবাই একটু মনোযোগ দাও ভালো করে। হ্যাঁ ধর বাবা আমার কাছে HCl আছে, হ্যাঁ বুঝো ভালো করে, প্লাস আমার কাছে এখানে যোগাড় একটু চেঞ্জ করে দিই, সবাই একটু খেয়াল করো। আমার কাছে এই জায়গাটাতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এবার বলতো আমাকে, এখানে আমরা সবাই জানি অ্যাসিড, আর এটা মানে কি বলতো ক্ষার। এটা অ্যাসিড, এটা কি বলতো ক্ষার, তাই তো? আর আমরা সবাই জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে বলো, লবণ তৈরি করবে আর পানি তৈরি করবে, তাই না? এবার বলো তোমরা পানি মানে কি বলো, H2O। তাহলে আগেই H2O দিয়ে দিলাম, তারপর প্লাস চিহ্ন দিলাম, তাই তো? এবার তোদেরকে কি বলছি আমি বল, তুই দেখতে পাচ্ছিস এখানে H কয়টা বল, একটা,
তার মানে আমি এখান থেকে একটা 1 ধরলাম, ঠিক আছে, এইচ একটা, এই জন্য 1 ধরছি নিচে নিচে। এবার দেখতো এখানে ওয়েজ কয়টা বল, 2টা, দেখছিস ওয়েজ কয়টা, 2টা, তার মানে তুই এখানে মনে মনে 2 ধর। আচ্ছা বলতো 1 আর 2, 1 আর 2 কি সেম না? তার মানে 1 2 এর মতো করতে হলে কি করতে হবে বল, 1 এর সামনে একটা 2 দিয়ে গুণ করবি, অর্থাৎ বুঝছস তো, যেটা 1 হবে এর সামনে একটা 2 দিয়ে গুণ করবি, তাইলেই তো 2 1 এর 2, অর্থাৎ 2 আর 2 সেম হয়। এই জন্য তুই দেখতেই পাচ্ছিস 1 এর সামনে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়া। তাহলে আমরা কি করব, এখানে একটা 2 দিয়ে গুণ করব, বুঝছিস, যেটা 1 সেটার সামনে 2 দিয়ে গুণ করব। তুমি একটু বুঝছো কিনা আমাকে জানাও, ঠিক আছে? সো আমরা যেটা 1 হবে সেটার সামনে 2 দিয়ে গুণ করব। তারপর তুমি দেখবা এই পর্যন্ত তোমার কাজ ক্লিয়ার, তোমার একটুক দিয়ে ম্যাথ কিন্তু হয়ে যাবে, মানে তোর এই অধ্যায়ের যা যা দরকার একটুক দিয়েই হয়ে যাবে তোর। কিন্তু তারপরে তো আমাদের এখানে আসলে আসতে হবে, তাই না? অলওয়েজ মনে রাখবা ম্যাগনেসিয়াম আর এখানে কার সাথে মিশবে বলো তো, ক্লোরিনের সাথে মিশবে। কেন? এইচ আর ওএইচ মিললে তো অলরেডি পানি হয়েই গেছে, তাহলে আর বাকি থাকে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন। তখন তুই কি লিখবি বল, ম্যাগনেসিয়াম লিখবি আর ক্লোরিন লিখবি। বলেন বাবারা, ম্যাগনেসিয়াম এর আগে কয়টা ওএইচ রে ধারণ করছে বলো, 2টারে না? মনে রাখবা, তাহলে এখানেও ক্লোরিন ধারণ করবে কয়টা বলো, 2টা। অর্থাৎ আমার জাস্ট 2 হাতে 2টা জিনিস ছিল যার নাম ওএইচ। আমি বিক্রিয়াটা শেষ কইরা এই 2টা ওএইচ কে সরায়া জাস্ট এই 2টা ওএইচ এর জায়গায় 2টা ক্লোরিন ঢুকায়া রাখছি, দ্যাটস ইট। তাহলে এখানে কি হয়েছে বল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়েছে। তারপর তুই এখানে বসে চেক দিবি, এটা দিয়ে চেক শুরু করবি, এটা দিয়ে শুরু করবা, ঠিক আছে, এটা দিয়ে তুমি শুরু করবা। তারপর গুনে গুনে দেখবা সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেখবা তোমার এখানে আর হাত দেওয়া লাগতেছে না, এইটুকের কাজ হয়ে গেছে, আর এইটুক দিয়ে তো সমস্ত ম্যাথ হয়ে যাবে। এই সাইডটা চেক করবে না, বাট তারপরে আমরা সমতা করার জন্য এই সাইডটাও একটু হিসাব করে দেখবো, এই পাশ আর এই পাশ ঠিকঠাক আছে কিনা। বাট আমাদের ম্যাথের জন্য বা এই অধ্যায়ের জন্য বেসিক্যালি এইটুক দরকার। তার মানে যেটা 1 হবে তোরা কি করবি বলতো, যেটা 1 হবে সেটা দিয়ে কি করবি, জাস্ট সামনে একটা 2 গুণ করে দিবি। এবার আরেকটু শর্ট টাইমের জন্য আমি একটা উদাহরণ দেখাই, H2SO4 একবার মগজে ঢুকায় ফেল। এবার দেখ এটা কি বলতো, ম্যাগনেসিয়াম OH2। সোনা পাখিরা একটু দেখেন, এখানে H কয়টা আছে বলো, 2টা। আমি স্যার এখানে 2 লিখলাম মনে মনে। এখানে বল OH কয়টা, 2টা, 2 লিখলাম। তুই বলতো আবার আমাকে একটু বল, এখানে কত 2, এটাও কি বলো 2, দেখতে কি বল সেম সেম না? মনে রাখবি এই বিক্রিয়াতে সামনে তোর কিছু অ্যাডই করা লাগবে না, অটোমেটিক্যালি ব্যালেন্স। তার মানে কি বুঝছস, যখন সমান সমান জিনিস দেখবি 2টা 2টা, কিচ্ছু করা লাগবে না, খালি কি কি তৈরি হবে সেটা লিখে দিয়ে সামনে আগাবি। বুঝতে পারছি? তাহলে কি কি তৈরি হবে বল, হাইড্রোজেন আর OH দেখতে পাচ্ছিস, তার মানে তুই তো শিওর লাস্টে কি তৈরি হবে বল, পানি তৈরি হবে। তাহলে আর মানে কে কে বাঁচে বল, ম্যাগনেসিয়াম বাঁচে আর সালফেট বাঁচে। তখন এই 2টা মিলে কি হবে বলো তো, ম্যাগনেসিয়াম সালফেট হবে। দেখছিস একটা আইডিয়া চলে আসছে। বল আমাকে যে প্রশ্ন করছিল স্যার আরেকবার একটু দেখান, সে বুঝছো কিনা দ্রুত। সায়েন্স 9 গ্রুপে, নো হোয়াটসঅ্যাপ, তোমাদের যে নবম শ্রেণীর সায়েন্স গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ওই তো সায়েন্স 9 গ্রুপে, রাইট। চলো, কে জানি একবার বলছিলা যে স্যার আরেকটা 2টা উদাহরণ দিয়ে বুঝান, সে বুঝছো কিনা আমাকে একটু জানা দ্রুত। MSG লিখেছে অল ক্লিয়ার, রুবাইয়া লিখেছে স্যার উপরে H তো 4টা 4টা, উপরে H 4টা মানে হ্যাঁ উপরে H 4টা, হ্যাঁ উপরে H 4টা, আমরা এখানে দিই নাই তো, ব্যালেন্স করি নাই তো, 2 হবে। এটা তো তুমি হিসাব করে, সাত তো পুরোটা দেখাই নাই, সাত তো পুরোটা দেখাই নাই। ওকে ওকে জি স্যার ক্লিয়ার। লিহা লিখেছে জি স্যার ক্লিয়ার। ওকে নিজুম কি লিখেছে, অল ক্লিয়ার স্যার। তৌহিদ অর্ণব লিখেছে স্যার বইয়ের হিটের কথা লিখা, বইয়ে হিটের কথা লিখা। আমরা যখন ম্যাথমেটিক্যাল করব তখন হিটটা হিসাব হবে না, যে টপিক্সটা নিয়ে আমরা স্টার্ট করব, যে টপিক্সটা আমরা শুরু করব সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এই লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে হিটের ইস্যুসটা আসবে না কখনো, এই জন্য স্যার হিট নিয়ে কথা বলি নাই, এই অধ্যায়ের জন্য হিটের বিষয়গুলো এখানে আসবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি জানি না, বাট আজকে সময় পেলে আমি আজকে শেষ করতাম, তোমরা একটু রিকোয়েস্ট করো গ্রুপে যেন আমাকে আরেকটা ক্লাস দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই যে উদ্দেশ্যে আজকে ক্লাসে ঢুকছি, যেখান থেকে তোর 4 মার্কস কমন পড়বে, অর্থাৎ 4 মার্কস না 7 মার্কস কমন পড়বে, সেটা নিয়েই পড়ানোর জন্য আসছিলাম। বাট ওইটার ছোট ছোট জিনিসগুলোকে পড়াইতে পড়াইতে আমাদের আসলে সময়টা শেষ। বাট আমি আশা রাখতেছি তোমার এখানে যা পড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিস তোমার ইম্পর্টেন্ট। আমি যদি গল্পটা সিনেমাটা শেষ দেখাইতে পারতাম তাহলে তুই বুঝতে পারতি কতটা তোর কাজে লাগবে। সো তোমরা, আমি জানি না এটা আমাকে দিবে কিনা, বাট তোমরা যদি গ্রুপে একটু বলো, হয়তোবা তারা রাখতে পারে নেক্সট শিডিউলে, তখন আমি এই জিনিসটা অন্তত পক্ষে এই জিনিসটা বুঝিয়ে দিতে পারলে আমার নিজেরই একটা মনের দিক থেকে শান্তি লাগতো। কারণ এখন আমাকে যে বারবার নক দিচ্ছে, কারণ আমাকে এখন ছেড়ে যেতে হবে আসলে। সো কোনো হোমওয়ার্ক নাই আসলে, আমি জানি না এরপরে আমাকে আসলে দিবে কিনা। সো তোমরা ক্লাস যদি ওভাবে না বলো তারা কখনো মানে দিবে না মোট কথা, বাট আমি চাই তোদেরকে এটা পড়াইতে শিখাইতে। সো তোমরা একটু বইলো, আর যদি বলো তাহলে সেক্ষেত্রে আমি নেক্সট ক্লাসে এসে
অন্তত পক্ষে লিমিটিং বিক্রিয়কের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখায় দিব, বাকিগুলো যেমন আছে অমনি থাকবে, অসুবিধা নেই। সো যেহেতু বারবার করতেছে, আমাকে যেতে হবে এখনই। সো তোমরা কমেন্ট করো বা গ্রুপে জানাও, আর ক্লাস নোটগুলো শেয়ার করো, এবং এটার পিডিএফটা আমি গ্রুপে শেয়ার করব। সো তোমরা আগে গ্রুপে তোমাদের অবস্থানটা জানাও, তারপর আমি গ্রুপে পিডিএফটা শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, আবার দেখা হবে যদি তোমরা চাও। সো ওই পর্যন্ত ভালো থাকো। তো স্যারের জন্য দোয়া করো, শরীরটা খুব একটা ভালো না, আজকে এনার্জি খুবই কম। সো যতক্ষণ যা ছিলাম ততক্ষণ তা বুঝছো কিনা সেটা একটু জানাও, আর দোয়া করো। আমি তোমাদের জন্য দোয়া করি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।